আচ্ছা, আজকের আয়োজন আলহামদুলিল্লাহ বেশ ভালো ছিল। আমি ইউজুয়ালি এখন পর্যন্ত কোনো প্রোগ্রামে অ্যাটেন্ড করছিলাম না, এটা আমার ফার্স্ট প্রোগ্রাম টিএসসিতে। তো এখানে আসার পর বেশ ভালো লাগতেছে, অনেকগুলো গিফট দিয়েছে, বই, ডায়েরি অ্যান্ড খাবার সহ। প্লাস ওখান থেকে অনেক কিছু শিখতে পারছি, ক্যারিয়ার গাইডলাইন সম্পর্কে অনেক কিছু বলছে, সিনিয়ররা ছিল, টিচাররা ছিল। তো আলহামদুলিল্লাহ, ইট ওয়াজ এ গ্রেট এক্সপিরিয়েন্স। হ্যাঁ অবশ্যই, হ্যাঁ অবশ্যই। ইউনিভার্সিটিতে শুধুমাত্র আমরা গড বাঁধা মানে একাডেমিক পড়া তো পড়তে আসি নাই। অফকোর্স আমাদের অনেক এক্সপিরিয়েন্সের দরকার আছে, আউটলাইন অনেক নলেজের দরকার আছে। তো এই ধরনের প্রোগ্রাম হলে হয় কি আমরা অনেক কিছু জানতে পারি, বুঝতে পারি। তো অফকোর্স দরকার আছে। থ্যাংক ইউ। জি ভাইয়া, প্রোগ্রামটি অনেক ভালো ছিল এবং নতুনত্বের অনেক বিষয় ছিল। আমরা খুবই এনজয় করেছি এবং এখন যে ছবি তোলার প্রোগ্রামটি হচ্ছে এটিও খুব ভালো লাগছে, আমরা খুব আনন্দ করছি। আর হচ্ছে যে এই যে ক্যারিয়ার গাইডলাইন যে প্রোগ্রামটা, এটা আসলে আপনাদের কতটুকু আসলে? জি, আমার মোস্ট ইন্টারেস্টিং বিষয় এটাই ছিল যে ক্যারিয়ার গাইডলাইন যে প্রোগ্রামটি, এবং স্টিরিগুডের মাধ্যমে সবার থেকে কোয়েশ্চেন সংগ্রহ করে এবং সেগুলো যথাযথ উত্তর দেয়া গেস্টদের কাছ থেকে। আমরা এটি প্রত্যাশাই ছিলাম যে এরকম কিছু পাবো এবং আসলেই পেয়েছি, ভালো লেগেছে। আর এই যে এমন টাইপের প্রোগ্রাম কি আপনি আরো চাচ্ছেন কিনা আসলে, যে আপনাদের এই যে সবাই? জি, আমরা চাই পরবর্তীতে এরকম অনেক প্রোগ্রাম অনুষ্ঠিত হোক এবং আমাদের স্কিল ডেভেলপমেন্ট এবং অন্যান্য যে বিষয়গুলো ফার্স্ট ইয়ার থেকে জানা জরুরি সেগুলোর উপর ফোকাস করা হোক। আমরা আসলে আজকে জানতে চাইবো আপনার কাছে আসলে আজকের প্রোগ্রামটা কেমন লেগেছে, আর হচ্ছে নতুনত্ব কি দেখতে পেয়েছেন যেটা হচ্ছে যে অন্যান্য প্রোগ্রামে দেখা যায় না সচরাচর? সর্বপ্রথম ধন্যবাদ জানাই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে এত সুন্দর একটি প্রোগ্রাম আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আজকের এই প্রোগ্রামে ইনোভেটিভ যে জিনিসটা দেখতে পেয়েছি, আমরা এর আগে আসলে অনেকগুলো সংগঠনের আমরা নবীনবরণ অনুষ্ঠান পেয়েছি, কিন্তু এখানে যে জিনিসটা আমার কাছে ভালো লেগেছে সবচেয়ে, এখানে নবীনবরণের পাশাপাশি আমাদেরকে কেরিয়ার গাইডলাইনমূলক একটি প্রোগ্রাম আমাদেরকে উপহার দিয়েছে। আমরা ফার্স্ট ইয়ার থাকতে জানতে পেরেছি যে আমরা কোন দিকে পড়াশোনা করলে কি হতে পারবো, আমরা এখান থেকে কিভাবে নিজেদেরকে দক্ষ নাগরিক হিসেবে, একজন দক্ষ শিক্ষার্থী হিসেবে গড়ে তুলতে পারবো। এই জিনিসটা হচ্ছে যে সিনিয়ররা আমাদেরকে হচ্ছে যে অ্যাডভাইস করেছে, আমাদের শিক্ষকরা আমাদেরকে অ্যাডভাইস করেছে। এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে। দ্বিতীয়ত যে বিষয়টি আমার কাছে ভালো লেগেছে যে মুক্ত মনে প্রশ্ন করা। আমরা হচ্ছে যে আমাদেরকে যখন ঢুকি আমাদেরকে প্রোগ্রামে, তখন সাথে সাথে আমাদেরকে হাতে স্লিপ ধরে দেওয়া হয়েছে, যে বললো যে আপনারা আপনাদের মতো করে প্রশ্ন করেন। এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে, আমি প্রশ্নও করেছি। উপহার সামগ্রী বলতে এখানে সবচেয়ে আমার ভালো লেগেছে বাংলা নামাটা। এই উপন্যাসটা যে সাহিত্যটা আমার কাছে খুবই ভালো লাগে, আমি আরও একবার কালেকশন করে পড়েছি। আর আজকে এটা উপহার পেয়ে আমার খুবই ভালো লেগেছে। আর সবচেয়ে যে জিনিসটা ভালো লেগেছে, ছাত্র শিবির যে একটা ব্র্যান্ড, তার কার্ডটাই প্রমাণ। আমরা দেখতে পেরেছি যে এর আগে আমরা বিভিন্ন ছাত্র সংগঠনের নবীনবরণ অনুষ্ঠানগুলো পেয়েছি, ওইখানে খুবই সিম্পল কার্ডগুলো দেওয়া হয়েছে, কিন্তু এখানে যে কার্ডটা দেওয়া হয়েছে খুবই ইনোভেটিভ এবং গর্জিয়াস, খুবই সুন্দর। তাছাড়া হচ্ছে যে এখানে আমাদেরকে আরও অনেক উপহার সামগ্রী দেওয়া হয়েছে। 26 সালের ক্যালেন্ডার দেওয়া হয়েছে, রাখতে কষ্ট হইতেছে। 26 সালের ক্যালেন্ডার দেওয়া হয়েছে, তারপর হচ্ছে যে ডায়েরি দেওয়া হয়েছে, 26 দেওয়া হয়েছে। খুবই ভালো লেগেছে আমার। ধন্যবাদ ইসলামী ছাত্র শিবিরকে। আর আজকে প্রোগ্রামটা যে আপনাদের আয়োজন হলো, আপনি অ্যাটেন্ড করেছেন, আপনার আজকে কেমন লেগেছে আপনার কাছে প্রোগ্রামটা? খুবই চমৎকার লেগেছে। এখানে অনেক সুন্দর করে রুচিবোধের সাথে সাজানো, অনেক সুন্দর করে আয়োজন করা হয়েছে। পাশাপাশি আমাদেরকে খুবই চমৎকার গিফট দেওয়া হয়েছে, যার ভিতরে খুব চমৎকার একটা গিফট হচ্ছে বাংলা নামা। এখানে যেখানে সাহিত্য সংস্কৃতি নিয়ে খুব চমৎকারভাবে লেখা আছে অনেক বিজ্ঞ লেখকদের, এটা আমার কাছে খুব পছন্দ হয়েছে। পাশাপাশি যে ডিজাইন সাজানোর স্টাইলটা, এটা খুবই রুচিবোধের পরিচয় হয়েছে এখানে। আজকে যে ক্যারিয়ার গাইডলাইন ছিল আপনাদের, বিশেষ করে শিশির মনির ভাই সহ অনেকে হচ্ছে যে আপনাদেরকে যে আসলে মোটিভেশন বা মোটিভেট করা যে ব্যাপারটা, এটা আসলে কেমন লেগেছে স্পেসিফিক যদি এটা নিয়ে বলতেন? শিশির মনির ভাইরা যে আমাদেরকে স্পেসিফিক পার্ট অনুযায়ী তাদের গাইডলাইনগুলো দিয়েছে, যার যে ইন্টারেস্ট সেই জায়গায় সে সহজেই আজকে ক্যাপ আপ করতে পারছে যে এমনি আগাইতে পারবো আমি আমার ফিউচারের জন্য। এটা আমাদের জন্য খুবই হেল্পফুল ছিল আর কি। এমন টাইপের প্রোগ্রাম কি আপনারা চাচ্ছেন কিনা সবসময় বলতে থাকবে? হ্যাঁ, এরকম চমৎকার প্রোগ্রাম আমরা সবসময় চাই। এই যে আজকে যে শুধুমাত্র আপনারা ফার্স্ট ইয়ার করেছেন, আসলে অনেকে অন্যান্য সেশন করতে পারেনি, তো এটা আসলে এটাকে কিভাবে দেখছেন? এটা সবসময় সব সেশন কি একসাথে হওয়া উচিত কিনা? সব সেশনে একসাথে করা একটু কঠিন, বাট এরকম নতুন এরকম ইনোভেটিভ প্রোগ্রাম হোক ক্যাম্পাসে, আমরা এটা চাই। শিবিরের মাধ্যমে অনেক সুন্দর আয়োজন হোক, যে স্টুডেন্টরা এঙ্গেজ হইতে পারে।
হ্যাঁ, কেমন লেগেছে আজকের প্রোগ্রামটা? আজকের প্রোগ্রামটা আসলেই মনোমুগ্ধকর ছিল। আমরা অনেকটা নবীনবরণ পেয়েছি, তবে এটার চেয়েও নবীনবরণ কোনো আকর্ষণীয় হয় না এবং মনোমুগ্ধকর হয় নাই আমাদের কাছে। আর স্পেসিফিক কোন জিনিসটা বেশি ভালো লেগেছে? স্পেসিফিক যে প্রশ্নের উত্তরটা দিয়েছে আমাদের শিশির মনির ভাই এবং হচ্ছে বেলাল স্যার এবং জুবাইর হোসেন স্যার, যে আমাদের ভবিষ্যতের দিক নির্দেশনামূলক যে কথাগুলো বলেছে, যে কথাগুলোর মধ্যে দিয়ে আমরা যে একটা ভবিষ্যৎ কীভাবে প্ল্যান করব, ভবিষ্যতের সমস্যার কীভাবে সম্মুখীন হলে তার মোকাবেলা কীভাবে করব, তার একটা সঠিক ধারণা দিয়েছে। সেটা আমার কাছে খুবই আকর্ষণীয় লেগেছে। আচ্ছা, এত এত নবীনদের মাঝে এসে নিজের নবীন আপনি যখন এসেছিলেন বিশ্ববিদ্যালয়ে, সেই স্মৃতিচারণটা আজকে হচ্ছে কিনা? আমার মনে হয় 1998 সালে আমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম। ল ফ্যাকাল্টিতে আমরা ক্লাস করতে যেতাম সকাল 8টায়, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে এফ রহমান হলে থাকতাম। তখন এফ রহমান হল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ল ফ্যাকাল্টিতে যেতে 5 টাকা রিক্সা ভাড়া ছিল। আর মাঝখানে এসে আমরা 7 জন একসাথে যেতাম আসতাম। 7 জনের অনেকেই অনেক কিছু হয়ে গেছেন এখন। এসে টিএসসিতে আমরা স্বল্প মূল্যে নাস্তা খেতাম। 1 কাপ চায়ের দাম ছিল তখন 1 টাকা, একটা কেক ছিল 1 টাকা দাম, একটা সিঙ্গারা একটা সমোসা ছিল 1 টাকা, একটা সিঙ্গারা একটা সমোসা, একটা ছিল কেক 3 টাকা, আর একটা ছিল 1 কাপ ছিল চা, লেবুর চা। এটা খেয়ে আমরা 7 জন মিলে হেঁটে হেঁটে ক্লাস করতে যেতাম। মনে হচ্ছে সেই 28 বছর আগের সেই স্মৃতিটা এখনো জীবন্ত। আজকে মূলত ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে 24-25 সেশনের যেসব শিক্ষার্থী, নবীন শিক্ষার্থী এবছর প্রথম বর্ষে পড়ছে, তাদের নিয়ে কেরিয়ার গাইডলাইন প্রোগ্রাম। আমাদের জায়গায় অবজারভেশন ছিল, একটা জায়গায় সবাইকে নিয়ে এসে কমন আলোচনা দিয়ে কেরিয়ার গাইডলাইন করা কঠিন। কেরিয়ার গাইডেন্স দেওয়াটা কঠিন, কারণ কেউ বিজ্ঞানের স্টুডেন্ট, কেউ কমার্সের স্টুডেন্ট, কেউ আর্টস বা সোশ্যাল সায়েন্সের স্টুডেন্ট। সেই দিক বিবেচনায় আমরা 3টা স্লটে ভাগ করেছি। এখানে সকালবেলা হয়েছে কলা এবং সামাজিক বিজ্ঞান অনুষদের, সেখানে চারুকলা, অন্যান্য ইনস্টিটিউট সংশ্লিষ্ট আইইআর, সমাজ কল্যাণ, আরও আদার্স সেগুলো ইনক্লুডেড। দুপুর 2টায় হবে সায়েন্সের, সেখানে সায়েন্সের সকল ডিপার্টমেন্ট ইনক্লুডেড থাকবে। তারপরে সন্ধ্যা 6টায় হবে আমাদের এফবিএসের শিক্ষার্থীদের নিয়ে, যেখানে আইবিএ সহ ইনক্লুডেড থাকবে। যেমন সকালবেলাও আমাদের যে ফরম্যাটটা ছিল, সেখানে আমাদের গেস্ট ছিল প্যানেলিস্ট। প্যানেলিস্টদের পক্ষ থেকে আলোচনায় প্রথম প্যানেলিস্টরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে কমন যে গাইডেন্স দেওয়া দরকার সেটা দিয়েছে। সেই সাপেক্ষে প্রায় ঘন্টার বেশি সময় নিয়ে প্রশ্নোত্তর পর্ব ছিল। শিক্ষার্থীরা তাদের একাডেমিক যেসব জায়গাগুলো কমপ্লেক্সিটি ফেস করছেন ইউনিভার্সিটি লাইফের, সবগুলো বিষয় নিয়ে কোয়েশ্চেন করেছেন। সেই প্রশ্নগুলো উত্তর দেওয়া হয়েছে। এটা প্যানেল ডিসকাশন ছিল। তারপরে ক্যাম্পাস অপরচুনিটি নিয়ে আমাদের ডিসকাশন ছিল, ক্যাম্পাসে কত রকমের ফ্যাসিলিটিস আমরা পাই, সেদিক থেকে সেই আলাপ নিয়ে একটা প্রেজেন্টেশন ছিল। এই ছিল ওভারঅল আমাদের আলোচনা। আমাদের দিক থেকে একটু শুভেচ্ছা গিফট, হালকা স্ন্যাক্স দেওয়া হয়েছে শিক্ষার্থীদের জন্য। মূলত আমাদের ফোকাস হচ্ছে শিক্ষার্থীদেরকে আগামী 5 বছর কেমন করে কাটালে ভালো একটা কেরিয়ার গড়তে পারবে, এই ক্যাম্পাসটা স্বপ্নের ক্যাম্পাসের রূপ নেবে, আমার নিজের জীবনটা স্বপ্নের কেরিয়ার গড়ার মধ্যে দিয়ে কাটাতে পারবো, সেরকম একটা আলোচনা এখানে করার আমরা চেষ্টা করেছি। আমাদের প্রথম পর্ব অলরেডি সমাপ্ত হয়েছে আজকে দুপুর 2টা থেকে দ্বিতীয় স্লট, এবং সন্ধ্যা 6টায় তৃতীয় স্লটে। 3টা স্লটে সায়েন্স, আর্টস, কমার্স, 3টা স্লটে শিক্ষার্থীদেরকে আমরা একসাথে আলাদা আলাদা স্লটে আমরা আয়োজন করার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, শিবির এটা কি দেখাইলো? আপনাদের আগেও বলেছি যে শিবির যদি স্বাধীনভাবে কাজ করতে পারে তাহলে বাংলার জনগণ দেখবে যে শিবির কি জিনিস। শিবির কিন্তু ধীরে ধীরে সেটা শুরু করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির নবীনবরণ এবং ক্যারিয়ার গাইডলাইন যে অনুষ্ঠানটা করেছে, সবাই অবাক হয়ে গেছে। সেখানে শিশির মুনির ভাই সহ অনেকগুলো সফল ব্যক্তিরা এসেছেন এবং নবীন শিক্ষার্থীদের তারা গাইডলাইন দিয়েছেন। তো দর্শক, চলুন আমরা সেই ভিডিওটা দেখি। তো তোমাদেরকে এখানে এসে উপদেশ দিতে হবে, এটা কেমন মনে হয়? এটা আমার কাছে তো অনেকটা লজ্জাই লাগে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে আমরা উপদেশ বিক্রি করতে আসছি। তো আমি উপদেশ বিক্রি করতে আসি নাই, এবং আমার এটা ভালোও লাগে না টু গিভ অ্যাডভাইসেস টু দি ইউনিভার্সিটি স্টুডেন্টস। তো তোমরা তো ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছো, চান্স পাইছো, এনাফ তো হয়েছে, তো যা হওয়ার তো হয়েই গেছে, যা ঘটার তো ঘটেই গেছে। তা আমাদের বক্তৃতা আমরা এখানে শেষ করে চলে যাই, তোমরা বাকি কাজ করো। সো দ্যাট উড বি রিয়েলি অ্যাকসেপ্টেবল। আর আসলে কেউ কারো কথা এখন এভাবে শুনতে চায় না। টাইম হ্যাজ বিন চেঞ্জড, সময় পরিবর্তন হয়ে গেছে।
অনেক জিনিসই তোমরা জানো যা আমরাও জানি না। সামটাইমস ইউ নো বেটার দেন আস। কিন্তু আমাদের একটা বিষয় আছে, বিকজ অফ আওয়ার ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যান্ড বিকজ অফ আওয়ার এজ, উই গ্যাদার্ড সাম লেভেল অফ এক্সপিরিয়েন্স উই গ্যাদার্ড। এটা মনে হয় তোমাদের আপাতত ঝুলিতে নাই, এই জন্যই তোমরা একসাথে বসলে ভালো হবে। এছাড়া ইনফরমেশন জানো না, লেখাপড়া জানো না, এটা বলা ঠিক হবে না। ইউ নো বেটার দেন আস ইন অল কর্নার্স except experience. So experience is always valuable. We have to listen to the people who are experienced, because human life kono life jacket na. Human life kono life jacketer madhyome human life ke boundary dewa jay na. It always differs. Circumstances to circumstances differs. So throughout and rigorous process মধ্য দিয়ে what we have learned, there may have some messages for you as well from our experiences. That's why we are here. Otherwise, I don't see any other justification to come here and to do Azaria Pesal with you. And this Azaria Pesal sometimes become boring. So what I am telling about শিবির, শিবির আমাদেরকে কি শিখিয়েছে? সুটকুট পরা ভদ্রলোক, এগুলো তার শিবির শেখা দেয় নাই। আমাদেরকে জামা কাপড় কিনে দেয় নাই, কোট টাই কিনে দেয় নাই। কিন্তু ওয়ান থিং শিবির গেভ আস, এটা হলো হাউ টু ডেভেলপ এ পরিমিতি বোধ। কোথায় কি বলতে হবে, কিভাবে বলতে হবে, হাউ টু অ্যাড্রেস, হাউ টু এঙ্গেজ, হাউ টু লিড, হাউ টু ম্যানেজ। দিস আর দি ক্যাপাসিটি শিবির হ্যাজ ডাইরেক্টলি or indirectly put into our daily life. So this is something exceptional. আমাদের সাথে আরও তো আইনজীবী আছে, we are working there, but sometimes we find us cool, calm, এবং how to address, how to give reply. আমি দেখেছি কোর্টে অনেকেই উত্তেজিত হয়, এক সাইডে একটা কথা বলছে, আদার সাইড কুল হেডেডলি শুনতে পারে না, এক্সাইটেড হয়ে অপ্রাসঙ্গিক শব্দ ব্যবহার করে বলতে পারে না। কিন্তু থ্রু আউট আওয়ার হোল প্র্যাকটিস ইন ছাত্র শিবির, we have achieved some sort of skill to become cool, not to become agitated, not to become unnecessarily hyperactive, but to see and listen people carefully, then answer. আমি দেখেছি আমার ওকালতি জীবনে, these skill is very effective to listen to other side carefully, এবং carefully listen করলে আমি মাঝে মাঝে আশ্চর্য হই, কোর্টে আমরা 5-7 জন উকিল একদিকে থাকি, এক পক্ষে, আরেক পক্ষে 5-7 জন উকিল থাকে। তো 5-7 জন উকিলের মধ্যে আমরা যারা সিনিয়র ডেজিগনেটেড, আমি চুপ করে বসে থাকার পক্ষে, কিন্তু পাশের জন থেকে খালি লাফায়, একবার উঠে একবার বসে, মানে এখনই জবাব দিয়ে দিবে। তাকে বলে বোঝানো যাচ্ছে না যে প্লিজ বিকাম কুল, ওয়েন ইউর টার্ন উইল কাম ইউ উইল গিভ প্রপার রিপ্লাই। এক্সাইটমেন্ট, আর তাহলে আমরা মনে বলে ফেললো, আমাকে মনে হয় একটা হারাই দিল, আমাকে মনে হয় একটা ভিন্ন আইন দেখাই দিল, এখনই জবাব দিতে হবে। তা আস্তে করে বলি যে ভাই একটু বসো, লেটস ইউর টার্ম কামস অ্যান্ড দেন ইউ গিভ এ প্রপার রিপ্লাই। আমাদের কাছে মনে হয় এটা কোয়াইট নর্মাল, বিকজ ইন টার্মস অফ দ্য শিবিরস অ্যাক্টিভিটিস we have been repeatedly taught not to be hyperactive and listen to others carefully. Listening others will solve many of your problems primarily. এই যে একটা স্কিল, এই স্কিলটা উই লার্ন ইট ফ্রম শিবির। আমি আজারে পেশাল আর পারতে চাই না তোমাদের কাছে। আই বিলিভ ঢাকা বিশ্ববিদ্যালয় অনেক বিরাট ব্যাপার, খালি লেখাপড়া করলে তো কাজ হবে না, বহু কাজ করতে হবে, সময় কম, জীবনও একটা, বেশি সময় নাই। সো বিকাম ইফেক্টিভ। সময় তো আসলে এখানে এক্সপেরিমেন্ট করে সময় চলে গেলে এটা আর ফেরত পাওয়া যাবে না, ইটস ভেরি ভ্যালুয়েবল। সুতরাং কেউ এক্সপেরিমেন্ট করো না, প্রিপেয়ার ইয়োরসেলফ ফর দি নেশন। আর একটা আহ্বান জানাই চলে যাই, এই দেশটা তো চালাইতে হবে। কারা চালাবে, কি করে চালাবে? চালাইতে হবে বলাটা তো সহজ, বাস্তবে চালানোটা এত সহজ না। ইটস ভেরি টাফ জব। ইফ ইউ বিকাম এ ডিপ্লোম্যাট and you're posting in the Washington DC, you have to face many things with your skill.
ওয়াশিংটন ডিসিতে তোমাকে যদি ডিপ্লোমেট আকারে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়, দেন ইউ উইল বি ইন রিয়েল ডিফিকাল্টি হাউ টু হ্যান্ডেল ক্রিটিক্যাল ইস্যুস। হ্যান্ডেলিং ক্রিটিক্যাল ইস্যুস ইজ আলটিমেট এক্সপিরিয়েন্স অফ এ হিউম্যান রিসোর্স। সবাই তো সহজকার সবাই পারে, দুয়ে দুয়ে চার হয়, এটার জন্য আলাদা কোনো প্রশিক্ষণেরও প্রয়োজন নাই, এক্সেপশনাল টেন্ডেন্সিরও প্রয়োজন নাই, এক্সেপশনাল পার্সোনালিটিরও প্রয়োজন নাই। এভরিবডি নোজ এই রাস্তায় হাঁটলে একটা বিসিএস পরীক্ষায় পাশ করলে একটা চাকরি পাওয়া যাবে, যে চাকরির বলে এটা সিল দিলে কাগজপত্র অ্যাটাস্ট করা যাবে। এভরিবডি নোজ it is nothing exceptional, but if you want to secure your position in terms of contribution, আমি চেয়ারকে মোটেও গুরুত্বপূর্ণ মনে করি না। কোনো চেয়ারে বসাটা ব্যক্তিগতভাবে আমার কাছে একদম মনে হয় দিস ইজ নাথিং বাট হিউম্যান টেন্ডেন্সি এবং পার্সোনালিটিকে ধ্বংস করার জন্য সবচাইতে বড় যে হাতিয়ার আছে এটা হলো জোর করে মানুষকে চেয়ারে বসানো। There are many people in the world যারা চেয়ারে নাই কিন্তু অনেক ইনফ্লুয়েন্সিয়াল, দেখো না এরকম? So why do you need to have a chair? Do not even try to achieve a chair anyhow. Make you competent, chair will come to you. So do not go there. আর চেয়ারে বসলাম, জগতে এরকম লোক আছে যারা বসলে চেয়ার সম্মানিত হয়, আর এরকম লোক আছে যারা বসলে চেয়ার অসম্মানিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি is one of them. I like him personally. Only because this person has been appointed the university vice chancellor, the condition and the recognition and the prestige of the Dhaka University vice chancellor has been increased. There may have other people, বিশ্ববিদ্যালয়ের ভিসির চেয়ার তো জায়গায় আছে, কেউ না কেউ তো বসবেই, কিন্তু সকল লোক বসলে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সম্পর্কে মানুষের ভালো ধারণা হবে না। যে লোক বসলে পরে বিশ্ববিদ্যালয়ের এই চেয়ারটা সম্মানিত হবে, এরকম লোক যদি তুমি হও, আই ক্যান টেল ইউ দিন আসবেই তোমাকে খুঁজে বাইর করে একদিন না একদিন ওই চেয়ারে বসানো হবে। সুতরাং ডু নট লুক ফর চেয়ার্স, লুক ফর ইউর ডেভেলপমেন্ট। মাই লাস্ট ওয়ার্ডস, আমি আগেও বলছিলাম যে আজাইরা পেছাল ব্যক্তিগতভাবে আমি পছন্দ করি না, বাট আই লাইক টু টেল ইউ মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, টাইম ইজ ভেরি শর্ট, প্রিপেয়ার ইয়োর সেলফ, উই হ্যাভ টু কন্ডাক্ট দ্য নেশন, উই হ্যাভ টু অ্যাডমিনিস্টার দ্য নেশন। নেশন চালাইতে হবে, বাংলাদেশকে দাঁড় করাতে হবে, হিউম্যান রিসোর্স দরকার, ইফিশিয়েন্ট হিউম্যান রিসোর্স দরকার। হিউম্যান রিসোর্স ইফিশিয়েন্ট না হলে কোনো কিছুই শেষ পর্যন্ত পারা যায় না। সো লেটস ওয়ার্ক টুগেদার ফর এ বেটার টুমরো, come to a solution for the nation which is acceptable to each and everyone, and you are the primary vehicle. If you come up with your own vigorousness, intellectual capacity and brilliancy, country's primary problem will be solved by your leadership. Thank you, and thank you so much. ধন্যবাদ জানাচ্ছি শিশির মনির ভাইকে। প্রিয় উপস্থিতি, আপনাদের যে প্রশ্ন, সেই প্রশ্ন আমার মনে হয় যে পৃথিবীর সমস্ত উপাদানকে স্পর্শ করেছে, রাজনৈতিক, ব্যক্তিগত, সামাজিক, অর্থনৈতিক সমস্ত কিছুকে স্পর্শ করেছে। তবে আজকের আয়োজনের যে উদ্দেশ্য, আমরা ঠিক সেই আয়োজনের উদ্দেশ্যের সাথে স্টিক থাকতে চাই। আমরা শুধুমাত্র কেরিয়ার কেন্দ্রিক যে সকল প্রশ্ন পেয়েছি সেই প্রশ্নগুলোর সাথেই আমরা কথা বলবো। সম্মানিত প্যানেল মেম্বারদের মঞ্চে ডেকে নিচ্ছি আসন গ্রহণের জন্য। আমরা সরাসরি প্রশ্নোত্তর পর্বে চলে যাব। আপনারা যে প্রশ্নগুলো করেছেন সেই প্রশ্নগুলোকে আমরা ক্যাটাগরাইজেশন করেছি, প্রায় কয়েকশো প্রশ্ন এসেছে, সবগুলোকে ইন্ডিভিজুয়ালি ডিল করা সম্ভব নয়। আমরা ক্যাটাগরাইজ করে সেই প্রশ্নগুলোকে আমরা মেহমানদের সামনে পেশ করব এবং তারা সেটার জবাব দেবেন। পাশাপাশি যে এক্সক্লুসিভ প্রশ্নগুলো এসেছে সেগুলোকে আমরা ডিল করবো ইনশাআল্লাহ। এর বাইরের প্রশ্নগুলো, যেগুলো বিশেষ করে রাজনৈতিক এবং অর্থনৈতিক এবং অন্যান্য বিষয় যেগুলো বললাম, সেই আয়োজনগুলো আমরা
অন্য কোনো একটা আয়োজনে, সেই প্রশ্নগুলো আমরা অন্য কোনো একটা আয়োজনে ডিল করবো ইনশাল্লাহ। আপনারা জানেন যে ছাত্র শিবিরকে নিয়ে যে প্রশ্নগুলো করা হয় সেই প্রশ্নগুলোকে আমরা এই অডিটোরিয়ামে, টিএসসি অডিটোরিয়ামে আমরা একবার মিট দ্য ব্রিলিয়ান্স নামক একটা প্রোগ্রামের মাধ্যমে আমরা ডিল করেছিলাম, আমরা উত্তর দিয়েছি এবং আমরা ভবিষ্যতে আশা রাখি যে আরও সুযোগ পাবো আপনাদের সাথে কথা বলার। সেই যে আয়োজনগুলো হবে সেগুলোতে আপনাদেরকে আগে থেকে আমন্ত্রণ জানিয়ে রাখছি। প্রিয় উপস্থিতি, আমরা সরাসরি প্রশ্নোত্তর পর্বে চলে যাচ্ছি। সবচেয়ে বেশি যে প্রশ্নটা এসেছে সেটি হচ্ছে যে আমরা যে ক্যারিয়ার নিয়ে কথা বলছি সেই ক্যারিয়ারটা আমরা আমার নিজের জন্য সিলেক্ট করব কিভাবে। অর্থাৎ আমাদের সামনে অনেক বেশি অপশন, সেই অপশনের ভেতরে আমার জন্য সুইটেবল ক্যারিয়ার কোনটা হবে এটা নিয়ে আমরা কিভাবে সিদ্ধান্ত নেব। এই সিদ্ধান্ত নেওয়াটা সম্ভবত প্রথম বর্ষের সবচেয়ে কঠিন একটা বিষয় আমাদের জন্য। তো এই বিষয়ে আমরা সরাসরি কথা শুনবো। এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য অনুরোধ করছি শিশির মনির ভাইকে। প্রশ্নটা কি? প্রশ্ন হচ্ছে যে আমাদের সামনে অনেক অপশন, এখন ক্যারিয়ার কেন্দ্রিক অনেক অপশন, তো আমরা আমাদের জন্য সবচেয়ে সুইটেবল ক্যারিয়ারটাকে কিভাবে বাছাই করব। তো ক্যারিয়ার যারা গঠন করতে চাও তার আগে একটা সাইকেল জোগাড় করো। সাইকেল না থাকলে ক্যারিয়ার দিয়ে কী হবে? সাইকেলের সামনে একটা ক্যারিয়ার থাকে না? এই জন্য আগে একটা সাইকেল জোগাড় করবা, সাইকেল জোগাড় করে ক্যারিয়ার এটার সাথে অটো লাগিয়ে থাকবে। তো আসলে তো এখন তো আর কি ক্যারিয়ার করবে, লেখাপড়া করো বেশি করে, আর কি করবা? আমি তো আর কোনো রাস্তা দেখি না। তবে আমার ধারণা মানে আসলে এটা বিদেশে দেখতাম, আমি আমেরিকাতে একবার ট্রেনিংয়ে গেছিলাম, সেখানে ইন্টারমিডিয়েটের পরে ডিপ্লোমেট বানানোর জন্য লোকদেরকে আলাদা নিয়ে যায়। আমাদের দেশে যেরকম তোমার মিলিটারি অফিসার বানানোর জন্য এই যে বিএমএ লং কোর্সের পরে 24 মাসের জন্য নিয়ে যায় ভাটিয়ারিতে, রিগরাস ট্রেনিং প্রক্রিয়া। তো আমাদের দেশে উচিত ছিল স্পেশালাইজড যেগুলা, এগুলো ছোটোবেলা থেকে বাছাই করে ট্রেন্ড দেখে আলাদা আলাদা ইনস্টিটিউশনে নিয়ে যাওয়া, কিন্তু এটা বাস্তবে এখানে হচ্ছে না। তো তোমাদের মধ্যে এই টেনশনটা কাজ করে, এটা ঠিকই, আমাদের মধ্যেও কাজ করতো। আমি তো লয়ে পড়তাম, আজ থেকে 28 বছর আগে আমি লয়ে ভর্তি হয়েছিলাম 1998 সালে। হয়তো তোমাদের অনেকের জন্মই হয় নাই, আমার ধারণা কারোই জন্ম হয় নাই। তো এই জন্য এই ক্যারিয়ারের জায়গাটা চুজ করার ক্ষেত্রে আমি তোমাদেরকে সাজেশন এটাই দিতে পারি, কিন্তু আমি সাজেশন দিতে ভয় পাই, কারণ আমি মনে করি আমার যে মেন্টালিটি, আমার যে আগের দিনের চিন্তাভাবনা আর এখন তোমাদের মধ্যে যে চিন্তাভাবনা, এটা পার্থক্য হয়ে গেছে, এটা সময়ের কারণে পার্থক্য হয়ে গেছে। এই জন্য বলতে আমার খুব ভয় লাগে আর কি। তারপরেও এতটুকু বলছি আমি, যে যা হইতে চাও মন থেকে যেটাকে ভালোবাসো এদিকে যাও, যাকে তুমি পছন্দ করো, যে লাইনটাকে পছন্দ করো। স্যার যে কথা বলছিলেন আমি এটার সঙ্গে একমত। একটা বেসিক নলেজের জায়গায় একটা এক্সপার্টিস থাকাটা জরুরি, আর না হলে চাকরি পাওয়া যায়, সবই পাওয়া যায়, কিন্তু শেষ পর্যন্ত গিয়ে দেখা যায় একটা চ্যালেঞ্জে পড়তে হয়। যেমন ধরো যাদের ইতিহাসের জ্ঞান খুব ভালো আছে, জীবনে এরকম সময় আসে যেখানে ইতিহাসের জ্ঞানটাই শেষ পর্যন্ত প্রায়োরিটি পায়, এরকম কিছু ক্ষেত্র আছে। যেমন ধরো আমি আইনে পড়েছি, আইন পড়তে গিয়ে দেখলাম ঠিক আছে আইনজীবী তো হলাম, এখন যখন সিনিয়র অ্যাডভোকেট হতে গেলাম তখন দেখা যাচ্ছে যে কিতাবের মধ্যে আর আর্গুমেন্টস নাই, আর্গুমেন্ট চলে গেছে হিস্ট্রি জানি কিনা, আর্গুমেন্ট চলে গেছে ফিজিক্স জানি কিনা, আর্গুমেন্ট চলে গেছে কেমিস্ট্রির থিওরি জানি কিনা, আর্গুমেন্ট চলে গেছে সোশিওলজিক্যাল থিওরি সম্পর্কে ধারণা আছে কিনা, ক্রাইম অ্যান্ড ক্রিমিনোলজি সম্পর্কে আন্ডারস্ট্যান্ডিং আছে কিনা। কিন্তু আমি তো পড়েছি লতে, আমার তো হিস্ট্রি জানার কথা না, আমার তো ইসলামিক হিস্ট্রি জানার কথা না। কিন্তু একটা ফাইন টিউনিং সবাই জীবনে আসে, যে জায়গাটাতে গেলে পরে বৃহৎ নলেজ ব্রাঞ্চগুলো সম্পর্কে ধারণা না থাকলে ওইখানেই থেমে যেতে হয়। এই জন্য আমি তোমাদেরকে আহ্বান করব, বৃহৎ জ্ঞানের পরিধিটা ঠিক রাখতে হবে, আর পার্টিকুলার যে জিনিসটা ভালো লাগে এই দিকে ধাবিত হতে হবে। দ্যাট উড বি অ্যাপ্রোপ্রিয়েট অ্যাপ্রোচ। একটু অ্যাড করি, শিশিরের সাথে একটা লাইন অ্যাড করতে চাই। ফার্স্ট ইয়ারে আমরা বিশ্ববিদ্যালয়ে যখন শিক্ষার্থীদেরকে ক্লাস নেওয়া শুরু করি তখন যে পরামর্শটা দেই সেটা হচ্ছে ফার্স্ট ইয়ারটা ডিপার্টমেন্টের পড়াশোনার ব্যাপারে বেশি কনসেন্ট্রেট করতে বলি, এখন রেজাল্টটা ভালো করার ব্যাপারে খেয়াল করতে বলি। ফার্স্ট ইয়ারে যদি চেষ্টা করার পরও রেজাল্ট ভালো না হয় তাহলে অন্য বিষয়গুলো নিয়ে চিন্তা করবো। ফার্স্ট ইয়ারটা সিরিয়াস হওয়া রেজাল্টটা ভালো করার জন্য।
এই বিষয়টা আমার পরামর্শ থাকলো সাথে। ধন্যবাদ। জি, এর পরের যে প্রশ্নটা এসেছে সবচেয়ে বেশি, সেই প্রশ্নের কিছুটা উত্তর এর ভেতর দিয়ে এসে গেছে যে এখানে উপস্থিত অধিকাংশের ইন্টারেস্ট বিসিএস নিয়ে। তো বিসিএস এর প্রস্তুতি ঠিক কখন শুরু করা যায় এবং কিভাবে শুরু করা যায় এই বিষয়ে অনেকগুলো প্রশ্ন এসেছে। এই প্রশ্নটা রাখছি ডক্টর জুবায়ের এহসান স্যারের কাছে। স্যার আশা করি উত্তর দিবেন। বিসিএস এর প্রস্তুতির বিষয়ে একটু বলে, আমি তো সিভিল সার্ভিসে চাকরি করেছি। 20তম বিসিএসে আমি ইনফরমেশন ক্যাডারে ফার্স্ট হয়েছিলাম 20তম বিসিএসে, এবং আমার প্রথম পোস্টিং ছিল মহিউদ্দিনদের জেলায় জয়পুরহাটে 2001 সালে। আমার মনে হয় স্যারকে একটু থামায় বলি, আমি জীবনেও কোনোদিন বিসিএস পরীক্ষা দেইনি। 2001 সালে জয়পুরহাটে আমার প্রথম পোস্টিং ছিল। এরপর আমি নোয়াখালীতেও চাকরি করছি 7-8 মাস। তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছি 2003 সালের শুরুতে। তো বিসিএসের জন্য কিছু মৌলিক প্রস্তুতি আছে, এগুলো তোমরা জানো যে এখানে কোন কোন টাইপের কোন কোন ধরনের প্রশ্ন হয়। পুরনো প্রশ্নগুলি দেখলে বোঝা যায় যাদের এসএসসি এবং এসএসসি লেভেলের পড়াশোনার ভিতটা মজবুত ভালো, তাদের জন্য বিসিএসটা খুব কঠিন না। বিসিএস খুব বেশি কঠিন বিষয় নয়, কারণ এখানে যে ম্যাথমেটিক্স বা যে গণিতের যে প্রশ্ন আসে, বিজ্ঞানের যে প্রশ্ন আসে, কিংবা ইংরেজির যে প্রশ্ন আসে, বাংলা ব্যাকরণের যে প্রশ্নগুলি আসে, এগুলো কোনোটাই অন্তত ইন্টারমিডিয়েটের উপরের মানের না। কারণ এটা কমন প্রশ্ন রাখার চেষ্টা করা হয়, যেহেতু এখানে নানা ডিসিপ্লিনের স্টুডেন্টরা পরীক্ষা দেয়। সুতরাং যাদের এসএসসির ভিতটা মজবুত, তাদের জন্য বিসিএস নিয়ে খুব বেশি টেনশন করার প্রয়োজন নেই। এখানে যেটা শিখতে হয় নতুনভাবে সেটি হলো কারেন্ট অ্যাফেয়ার্স। এটা কি 4 বছর পড়তে হবে? কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য কি 4 বছর পড়াশোনা করার প্রয়োজন আছে, যে ফার্স্ট ইয়ার থেকে শুরু করে? আর কারেন্ট অ্যাফেয়ার্স তো চেঞ্জ হয়, এটা তো কারেন্ট। ফলে ফার্স্ট ইয়ারে যেটা সে পড়েছে, যদি কারেন্ট অ্যাফেয়ার্স কেউ পড়ে থাকে, 4th ইয়ার পর্যন্ত সেটা আর প্রাসঙ্গিক থাকে না, তখন নতুন নতুন ঘটনাবলী শুরু হয়ে যায়। যে কারণে আমার মনে হয় এটা শেষের 1 বছর বা 1-1.5 বছর বিসিএসের জন্য অ্যাটেনশন দেওয়া যেতে পারে। এটার যার এসএসসির ভিতটা মজবুত, তার জন্য মৌলিক বিষয়গুলির প্রস্তুতি ভালো থাকে, আর ডিপার্টমেন্টের রেজাল্টটা ভালো করার চেষ্টা করা উচিত। আর যে বিষয়ে পড়ছে সে বিষয়ে যেন দক্ষতা থাকে, সেটা ইম্পর্ট্যান্ট। বিসিএস চাকরি করলেও সেটা ইম্পর্ট্যান্ট। এটা চাকরির কোনো না কোনো পর্যায়ে তোমরা উপলব্ধি করতে পারবা সাবজেক্টিভ নলেজ কেন তোমার ওই বিসিএসের নানা পর্যায়ে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। আমি ভাষার বিষয়টি তো বললাম, এর বাইরেও অন্যান্য বিষয়েও অগুরুত্বপূর্ণ নয়, খুবই গুরুত্বপূর্ণ। আশা করি আমি তাদের উত্তরটা দিতে পেরেছি। যে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এসেছে, সেটি হচ্ছে যে প্রথম বর্ষে আসার পরে বিশ্ববিদ্যালয়ের যে পরিবেশ এবং আগের যে কারিকুলাম এইচএসসি বা আলিম যে কারিকুলাম, সেটার সাথে বিস্তর একটা পার্থক্য দেখা যায়। বিশেষ করে এখানে অনেক সাবজেক্ট আছে যেগুলো ইংলিশ মিডিয়ামে, তো বুঝে উঠতে অনেক বেশি সময় লাগে। তো এইরকম একটা পরিবেশে, নতুন পরিবেশে আবার একটা বয়ান আছে বিশ্ববিদ্যালয়ে যে প্রথম সেমিস্টারে বা প্রথম বর্ষেই ভালো রেজাল্ট না করলে পরবর্তীতে ভালো রেজাল্ট করা যায় না। তো এই জায়গায় শিক্ষার্থীরা আসলে কিভাবে তাদের এই বিষয়টাকে ডিল করবেন, যে প্রথম বর্ষেই সমস্ত চ্যালেঞ্জগুলোকে মারিয়ে তারা ভালো রেজাল্ট করবেন? এই প্রশ্নটা নিয়ে আসছি আমরা বিলাল হোসেন স্যারের কাছে। স্যার আশা করি উত্তর দেবেন। ধন্যবাদ। এই সমস্যা আমিও ফেস করেছি। লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা থেকে আসছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম। হওয়ার পরে প্রথম ক্লাসে কি বললো আর কি বুঝাইলো কিছুই বুঝলাম না। তো স্যার কোর্স আউটলাইন দিয়ে গেলেন, কোর্স আউটলাইনটা বোঝার চেষ্টা করলাম, তাও বুঝলাম না। তো পরে আমার এক বন্ধুকে ঠিক করলাম যে বন্ধু 2জন মিলে বোঝার চেষ্টা করি জিনিসটা কি। লাইব্রেরিতে গেলাম, লাইব্রেরিতে গিয়ে কোর্স আউটলাইন 2জনে মিলে বসে বসে বুঝলাম, নিজের মতো করে বুঝলাম। বোঝার পরে এরপরে ওখানে কোর্স আউটলাইন নিচে কিছু বই দেওয়া আছে। তো স্যার ক্লাসের মধ্যে বলেছে 2টা বই তোমরা সবাই পড়বা। আমরা ওই 2টা বই তুললাম 2 বন্ধু মিলে, একদম ভেরি বিগিনিং কথা বলছি। 2 বন্ধু তুললাম, তুলে এই বই 2টা পড়ার চেষ্টা করলাম কি আছে এর মধ্যে, কিন্তু এগুলো বুঝতেছি না। ইংরেজি বই বুঝতেছি না। একটা সম্ভবত আইডিয়া অফ হিস্ট্রি এই বইটা আর.জি. কলিংউডের। স্যার বলছেন এটা পড়বা, এটা পড়লাম, নিয়ে পড়া শুরু করলাম। তো বিষয় হচ্ছে প্রথম দিন যে অপরিচিত লাগছিল, 1 মাস পরে কিন্তু সে অপরিচিত আর লাগে নাই।
আর আমার ক্ষেত্রে আমি যেটা করেছি প্রথম দিন থেকে ট্রাই করা শুরু করেছি। আমি কিন্তু সময় নষ্ট করি নাই যে স্যার বলেছেন আমি বুঝি নাই অতএব বাসায় চলে যাই, এরকম ঘটে নাই। ক্লাসের পরে লাইব্রেরিতে গিয়েছি, রাত 9টা পর্যন্ত লাইব্রেরিতে থেকেছি, এরপরে বাকি কাজগুলো করেছি। ফলে অনেক কাজের সাথে সম্পৃক্ত ছিলাম, কিন্তু ক্লাস টাইমে পড়ার সময় পড়াশোনার কাজটা করেছি। আমি এসএম হল ডিবেটিং ক্লাবের সাধারণ সম্পাদক ছিলাম, হল ক্লাবের সহসভাপতি ছিলাম, আরও নানান দায়িত্ব তো পালন করেছি। শিশির ভাই অনেক দায়িত্ব দিয়েছে, সেগুলো পালন করেছি। তো যাই হোক, আমার কথা হচ্ছে একটাই, কথা হচ্ছে যে ফার্স্ট ইয়ারে পারি না বলে ওই কোর্স থেকে, ক্লাস থেকে, পড়াশোনা থেকে দূরে থাকা যাবে না, চেষ্টা করতে হবে। একটা গ্রুপ তৈরি করতে হবে, 3 জন 4 জন একটা গ্রুপ তৈরি করতে হবে যারা ক্লাসের পড়াশোনার ব্যাপারে অ্যাটেন্টিভ। স্যার যারা বলছেন যারা বিসিএসের ব্যাপারে একটু কম অ্যাটেন্টিভ। তুমি ক্লাস করতে আসার পরে দেখবা যে কিছু ছেলে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ফার্স্ট ইয়ারে বসে যাচ্ছে, সেদিকে খেয়াল করিও না। তোমাকে ক্লাসের ব্যাপারটা, কোর্সের ব্যাপারে, পড়াশোনার ব্যাপারে অ্যাটেন্টিভ হবা। আমার মনে হয় রাস্তা বের হয়ে যাবে। সবার রাস্তা একরকম না, আমার যে রাস্তা ছিল তোমার রাস্তা একরকম হবে না, তোমারটা হয়তো আরেক রকম হবে, কিন্তু চেষ্টা করলে বেটার রাস্তা বের হবে। ধন্যবাদ। একটু আমি বলি এই বিষয়ে। আমাদের এই যে মোবাইল প্রজন্মের মোবাইলের কিছু ভালো দিক নিশ্চয়ই আছে, যেটা আমরা যারা গার্জিয়ান আমরা দেখি না, তোমরা হয়তো বুঝো। আর মোবাইল প্রজন্মের একটা ক্ষতিকর দিক হচ্ছে শিক্ষার্থীদের ধৈর্যের অবসান ঘটানো। এখন মোবাইলে যে ফেসবুকে যে সমস্ত ভিডিওগুলো আসে, আমার মনে হয় কেউ 10 মিনিটের ভিডিও হলে দেখে না, 2 মিনিট 3 মিনিটের ভিডিও হলে দেখে। মানে ধৈর্যের মাত্রাটা কোন পর্যায়ে গেছে। আমাদেরকে বলা হতো, এমনকি আমরা যখন ইংরেজি পড়ি বা আরবি পড়ি, আমাদেরকে আমাদের স্যাররা বলতো তোমরা ছোট গল্প পড়বা না, কারণ ছোট গল্প ধৈর্যশীল পাঠকের জন্য নয়, উপন্যাস পড়বা, লং রিডিং। কারণ এই লং রিডিংগুলোতে সাবকনশাসলি যেটা সৃষ্টি হয় সেটা হলো অধ্যবসায় এবং লম্বা পড়াশোনার একটা ধৈর্য তৈরি হয়। এবং এর ফলে এই যে ভাষার যে ঘাটতি, যে আমি ইংরেজি বুঝি না, এই সমস্ত ঘাটতিগুলো দূর হয়। সুতরাং দীর্ঘ অধ্যয়নের একটা অভ্যাস গড়ে তুলতে হবে, এবং যার প্রথম শর্ত হচ্ছে স্মার্টফোন পরিহার করা। থ্যাংক ইউ। আমি শুধু একটু অ্যাড করে বলি, আমরা যে বলছি, ধরো ফর এক্সাম্পল ধরে নাও বাংলাদেশে 40 জন সচিব হবে। তোমরা যারা অ্যাডমিন ক্যাডারে যাবা, 40 জন সচিব হবে। 40 জনের ভিতরে একজন মন্ত্রী পরিষদ সচিব হবে। কে হবে? এই 40 জনের ভিতরে কাকে বাছাই করবে? তাকে দেখতে হবে এর মধ্যে কে 4-5টা ল্যাঙ্গুয়েজ জানে, খুঁজে বের করতে হবে। কার ক্রাইসিস ম্যানেজমেন্ট ভালো আছে, এটা খুঁজে বের করতে হবে। কার ইন্টারন্যাশনাল ট্রেনিং আছে 10টা 20টা, এটা বের করতে হবে। কার পুরা মন্ত্রী, সকল মন্ত্রীকে চালানোর ক্যাপাসিটি আছে, তাকে খুঁজে বের করতে হবে। তাহলে বিষয়টা শেষ পর্যন্ত গুরুত্ব পায় কার ক্যাপাসিটি কেমন। এরপরে যেমন ধরো ফ্রান্সে যাবা, বাংলাদেশ সরকারের পক্ষে ফ্রান্সে ডেলিগেশন যাবে, 2 জন মন্ত্রী যাবে, 3 জন সচিব যাবে, $1 লাখ কোটি চুক্তি হবে। বাংলাদেশের পক্ষ থেকে তুমি অর্থ সচিব গেলা, তাহলে অর্থ সচিব এই চুক্তিটা, ল্যাঙ্গুয়েজটা পলিটিশিয়ান এত বেশি জানে না, পলিটিশিয়ান এ ব্যাপারে বেশি অ্যাওয়্যার না। তোমাকে লিড করতে হবে। তোমাকে যদি লিড করতে হয়, তুমি যদি তাদের ল্যাঙ্গুয়েজ না জানো, কালচার না জানো, ফ্রি হইতে না পারো, ফ্রেন্ডশিপ বিল্ড আপ করতে না পারো, তাহলে $1 লক্ষ কোটি তোমাকে তারা দিবে না। আমরা এই কথা এই জন্য বলছি, এখন এই ক্রাইসিস দেখা যাচ্ছে, বাংলাদেশের পক্ষে যারা নেগোশিয়েট করে, এই নেগোশিয়েটর ভালো না হলে শেষ পর্যন্ত কান্ট্রি ক্ষতিগ্রস্ত হয়। তো এখনই টাইম এই ক্যাপাসিটিগুলো অর্জন করার, করলে 40 বছর 30 বছর পরে দেশকে সার্ভ করার অপরচুনিটি আসবে, আসতেই হবে। থ্যাংক ইউ। ধন্যবাদ। আশা করি উত্তর পেয়েছেন আপনারা। এরপরে যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি এসেছে, এখানে যারা উপস্থিত আছেন অধিকাংশই কলা অনুষদ এবং সামাজিক বিজ্ঞান অনুষদ অধিভুক্ত। তো তারা প্রশ্ন করেছেন যে উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি কিভাবে নেওয়া যায়, বিশেষ করে তাদের স্বপ্ন অক্সফোর্ড ইউনিভার্সিটি, হার্ভার্ড ইউনিভার্সিটি সহ আইভি লিগ ইউনিভার্সিটিগুলোতে যাওয়ার। তো এক্ষেত্রে আমরা তাদের জন্য মানে কি প্রস্তুতি তারা নিতে পারেন, এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য অনুরোধ করছি শিশির মনির ভাইকে। আমি তো আর পড়ি না এগুলাতে, কিন্তু আমি এগুলো দেখেছি। আমি আমেরিকায় ছিলাম এক সময় 16 মাস। আমার মনের ভিতরে সব সময় শুধু হইতো যে মানুষ যায় কই পড়তে, এটি দেখে আসে। আমি তো ছাত্র না, কিন্তু বিল্ডিং দেখব। তো গেছি অক্সফোর্ডে, গেছি ক্যামব্রিজে, গেছি কর্নেলে, গেছি উইনস্টনে। সারা আমেরিকাতে 10টা আইভি লিগ ইউনিভার্সিটিতে প্রতিটার মধ্যে আমি 12 দিন করে থাকছি।
ঘুরতে ঘুরতে 1 মাস 1.5 মাস 3 মাস হয়ে যাওয়ার পরে আর এনার্জিতে কোলায় না। তারপরে গিয়ে একজনের মেসে থাকছি, মেস থেকে তারে নিয়ে আরেকটাতে গেছি, ওটা থেকে ডরমেটরিতে থাকছি, ওখান থেকে চেঞ্জ করে আরেক জায়গায় গেছি, শুধুমাত্র এটা বোঝার জন্য যে এই বিশ্ববিদ্যালয়গুলোর লোকেরা পৃথিবী ডমিনেট করে। এক জায়গায় গিয়ে দেখলাম, কর্নেল ইউনিভার্সিটি সম্ভবত, গিয়ে দেখলাম কোনার মধ্যে একটা আমেরিকার 7 জন প্রেসিডেন্ট হয়েছে এক ইউনিভার্সিটির থেকে। আমেরিকাতে যত লোক প্রেসিডেন্ট হয়েছে তার মধ্যে 7 জনের ছবি টাঙানো আছে, এত সালে আমেরিকার প্রেসিডেন্ট হয়েছে, এ হয়েছে এক বিশ্ববিদ্যালয় থেকে, কর্নেল। এইটার পিছনে আমি যেটা বুঝি, ফার্স্ট সমস্যাটা যেটা আমাদের মানুষ পড়ে যায়, এটা হলো জিআরইতে। এই জিআরই গেট ওপেন করতে না পারলে স্কলারশিপ পাওয়া যায় না, আর জিআরইতে ভালো স্কোর না হলে সব জায়গায় একটা প্রবলেমেটিক, কারণ স্কলারশিপ ছাড়া এটি নিজের পয়সা দিয়ে পড়ার মতো ইটস ভেরি ডিফিকাল্ট। স্কলারশিপ ইজ দি অনলি রুট। এই জন্য আমার মনে হয় যারা তোমাদের বিভিন্ন ডিপার্টমেন্টের বড় ভাইরা, যারা বিভিন্ন ইউনিভার্সিটিতে মাস্টার্স করেছে, লিডিং টু পিএইচডি করেছে, পোস্ট ডক করেছে, এরকম অনেক বাংলাদেশি মানুষ ইউরোপ আমেরিকাতে ছড়িয়ে ছিটিয়ে আছে, তাদের সঙ্গে একটা ভালো রিলেশনশিপ গড়ে তোলা যায়, তোমরা গড়ে তুলতে পারো। আর জিআরইর ক্ষেত্রে এই পরীক্ষাটা একটু টাফ। আমি একবার জিআরই দেওয়ার জন্য নিহত করেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত আমিও পারিনি। সুতরাং আমি মনে করি দিস ইজ টাফ। এটার মধ্যে সায়েন্স, ম্যাথমেটিক্স, অনেক কঠিন অ্যানালাইসিস করতে হয়, এইটা ভালো করে না জানলে মুশকিল। এই প্রস্তুতিটা মনে হয় শুরু থেকে নেওয়া যেতে পারে, কারণ জিআরই ইজ এ ডিফারেন্ট ডাইমেনশন, এই পরীক্ষাটা একটু ডিফারেন্ট টাইপ। এটি যদি হয়, আর বাংলাদেশের মানুষ যারা বিদেশে বসবাস করে তাদের সঙ্গে একটা ভালো কোলাবোরেশন যদি ম্যানেজ করতে পারো, তাহলে রিকমেন্ডেশনটা গুড। ভালো প্রফেসরের রিকমেন্ডেশন না পাইলে ভালো জায়গায় অ্যাডমিশন পাওয়া যায় না। ভালো প্রফেসর লাগে যাদের অধীনে অনেক রিসার্চ হয়, অনেক ফেলো থাকে, অনেক টিচার স্টুডেন্টদেরকে তারা নিজেরাই টিএশিপ দেয়, টিচার্স অ্যাসিস্ট্যান্টশিপ দেয়। এগুলো যদি কমিউনিকেশনটা রাখা যায়, দ্যাট উড বি গুড। আলটিমেটলি কোয়ালিফাইড হলে তোমাকে ডাইকে নিবে, এত বেশি কিছু করতে হবে না। আচ্ছা, এটা আমি একটু অ্যাড করি। অ্যাডভোকেট শিশির মণি সাহেব ঠিক বলেছেন যে জিআরই, সেট কিংবা আইএলস, টোফেল এগুলোর প্রস্তুতি থাকা ভালো, এগুলোর জন্য প্রস্তুতি নেওয়া যায়। এগুলো একাডেমিক পড়াশোনার পাশাপাশি অল্প অল্প করে প্রস্তুতি নেওয়া যায়, এটা খুব ভালো। এখন আরেকটা বিষয় খুব ইম্পর্ট্যান্ট, নির্ভর করে অ্যাডমিশনের জন্য হোক বা স্কলারশিপের জন্য হোক, কারণ অ্যাডমিশন খুব সহজ বিষয়, কেউ যদি টাকা দিয়ে পড়ে ওরা তো ওয়েলকাম করবে। সুতরাং অ্যাডমিশনের জন্য খুব করা কোনো কন্ডিশন নেই, একটা সাদামাটা আইএলস স্কোর থাকলে হয়। কিন্তু স্কলারশিপের জন্য জিআরই স্কোর যেমন ইম্পর্ট্যান্ট, এসওপি, স্টেটমেন্ট অফ পারপাস, যে কেন তুমি এই বিষয়টি পড়তে যাচ্ছ, এটা খুব ইম্পর্ট্যান্ট। এইটা লেখার, এসওপি লেখার মুন্সিয়ানা আছে, দক্ষতা আছে, এবং এটা যারা অলরেডি বিভিন্ন জায়গায় চান্স পেয়ে গেছে সিনিয়ররা, তাদের কাছ থেকে তাদের স্যাম্পল সংগ্রহ করে প্র্যাকটিস করা যায় কিভাবে ভালো একটা এসওপি লেখা যায়। ভালো এসওপি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে। আমাদের প্রতিটা ডিপার্টমেন্টের শিক্ষার্থীরাই বড় বড় ইউনিভার্সিটিতে অধ্যয়ন করছে, তোমাদের সিনিয়ররা, তাদের সাথে যোগাযোগ করা, একটা কোলাবোরেশন এর সম্পর্কে থাকা খুব গুরুত্বপূর্ণ। আমি একটু অ্যাড করি, সেটা হচ্ছে অনার্স লেভেলে আর্টিকেল লেখার চেষ্টা করবা, রিসার্চ আর্টিকেল। অনার্সের মধ্যেই অন্তত 2টা আর্টিকেল লিখে ফেলবা। এখানে আর্টিকেল লেখার ক্ষেত্রে অধিকাংশ সোশ্যাল সায়েন্সের অধিকাংশ সাবজেক্টই 4th ইয়ারে গিয়ে রিসার্চ ম্যাথোডোলজি পড়ানো হয়, ডিজার্টেশন ফাইনাল ইয়ারে করা হয়। ডিজার্টেশনের যে লেখা ওইটা দিয়ে আর্টিকেল করে ফেলবা, তাহলে 2টা আর্টিকেল যোগ হবে অনার্সে। একই সাথে স্যার যেটা যোগ করলেন যে জিআরই, টফেল এবং আইএলসের প্রস্তুতিটা নেওয়া, অনার্সের রেজাল্টটা ভালো থাকতে হবে। মনে রেখো, তুমি বাইরে পড়তে যাবা, অনার্সের রেজাল্ট, আমাকে গত কয়েকদিন আগে একজন ফোন দিয়েছে, স্যার একটা রিকমেন্ডেশন লেটার দেন। তাই আমি বললাম অনার্সের রেজাল্ট কত? বলছে 3.15। তাই আমি বললাম 3.15 আমি কী রিকমেন্ডেশন লেটার দিব, তুমি একটু লিখে দাও আমাকে, কারণ এখানে তো দেওয়ার মতো কিছু নাই। অ্যাটলিস্ট 3.50 পর নিচে আসলে রিকমেন্ডেশন দিয়ে আসলে কোনো লাভ হয় না। সো রেজাল্ট ভালো থাকবে, 2টা আর্টিকেল থাকবে, দেন হচ্ছে অন্য কাজগুলো করবা, ইনশাল্লাহ অনার্সের পরেই তোমার বাইরে স্কলারশিপ হয়ে যাবে। আর্টিকেলের ক্ষেত্রে অনেক সময় এটা তো কো অথর থাকে,
সুতরাং টিচারদের সাথেও আর্টিকেল পাবলিশ করা যায়, এটা খুব মানে সহজ একটা উপায়। অনেক সময় হয়তো শুধু স্টুডেন্টের নামে আর্টিকেল প্রকাশ করতে চায় না, সুতরাং শিক্ষকদের সাথে যৌথভাবে যদি হয় খুব সহজে আর্টিকেল প্রকাশ করা যায়। তাই জি, ধন্যবাদ। আশা করি আমরা উত্তর পেয়েছি। আরেকটা প্রশ্ন, সেটি হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ে প্রথমে আসার পরে আমরা সম্ভবত ক্যাটাগরিক্যালি দুইটা ক্যারিয়ার দেখতে পাই, একটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়া এবং অন্যটা হচ্ছে বাইরের সমস্ত কিছু। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে দুইটা আলাদা, মানে দুইটার যেই ক্যারিয়ার পাথ এটা মোটা দাগে আলাদা এবং এটার প্রস্তুতির বিষয়গুলো আলাদা। তো এই দুইটা বিষয়ের ভেতরে আসলে শিক্ষার্থীরা কোনটাকে বেশি গুরুত্ব দিবেন অথবা এই দুইটার ভেতরে ব্যালেন্স কিভাবে করবেন, এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য অনুরোধ করছি ডক্টর বেলাল হোসেনকে। আমি বলবো দুইটা আলাদা না, দুইটা একটাই। আপনি অনার্সের রেজাল্টটা যদি ভালো করেন তাহলে আপনার সবগুলো দরজা ওপেন। অনার্সের রেজাল্ট 3-র নিচে বা 3.5-এর নিচে, তাহলে আপনার অনেক দরজাই বন্ধ হয়ে গেছে। শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার জন্য ভালো রেজাল্ট ব্যাপারটা এরকম না। ইভেন ব্যাংকেও আপনি যখন অ্যাপ্লাই করবেন, তারা 3-র নিচে পাইলে আপনাকে আবেদনটা অ্যাকসেপ্টই করবেন, আপনাকে অ্যাডমিট কার্ডই দিবে না। সো বিশ্ববিদ্যালয়ের যেই 4 বছর আপনি অনার্স লাইফ, এটাকে আমি মনে করি আপনার ডিপার্টমেন্টের রেজাল্টের দিকে ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে। সেটা যদি নিশ্চিত থাকে তাহলে অন্যগুলো হবে। স্যার যেটা বলেছেন শুরুতেই যে বিসিএসের জন্য 6 মাসের প্রস্তুতি এনাফ। আপনার যদি ফাউন্ডেশনটা ঠিক থাকে, যে সাবজেক্টে পড়েছেন যেখানেই যাবেন সেই সাবজেক্ট নিয়ে প্রশ্ন করবে। আমাকে এক স্টুডেন্ট জিজ্ঞেস করতেছে, স্যার ব্যাংকে চাকরি করতে গেছি, আমার হিস্ট্রি স্টুডেন্ট, তো বলছে ব্যাংকে চাকরি করতে গেছি, বলছি ইতিহাস পড়ে তুমি কীভাবে ব্যাংকে কন্ট্রিবিউট করবা, ঐতিহাসিকভাবে ব্যাখ্যা করো ভাইবা বোর্ডে। এখন সে মজার ব্যাপার হচ্ছে সে মোগল ব্যাংকিং সিস্টেম পড়ছে ভালো করে, সে তোমার ধরো রেভিনিউ যে কালেকশানের প্রসেস সেগুলো পড়ছে। ইভেন ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কেউ ডিফল্টার হইলে কি পদক্ষেপ নেওয়া হতো, এটা ঐতিহাসিকভাবে অনেক এটার কেস স্টাডি আছে, সে এগুলো ভালো পড়ছে। তো পড়ার পরে বলছে, স্যার আমি এগুলো বলছি, তারা খুবই আমার সাথে ভালো ইয়ে করছে, লাস্টে আমার চাকরিটা হয়েছে সেখানে। তো ব্যাপারটা হচ্ছে যেই সাবজেক্টে পড়বেন, আমাদের শিশির ভাই যে শুরুতে বললেন যে এখন উনি লয়ের প্র্যাকটিস করতে যে কেমিস্ট্রি পড়া লাগতেছে, যেই সাবজেক্টই পড়বেন ওই সাবজেক্টের উপর যদি দক্ষতা থাকে তাহলে এটা আপনাকে প্লাস পয়েন্ট দেবে, মাইনাস না এটা। ধন্যবাদ। যে আশা করি আমরা উত্তর পেয়েছি। এরপরে একটা প্রশ্ন এসেছে, দুইটি প্রশ্ন প্রায় কাছাকাছি, এটার উত্তর আশা করি শিশির মনির ভাই দিবেন। ছাত্র শিবির কেরিয়ার নিয়ে কী কী কাজ করে বা করছে এবং এর পাশাপাশি ছাত্র শিবিরের সাথে যুক্ত হলে কেরিয়ার গঠনে কোনো সমস্যা আসতে পারে কিনা, কোনো বাধা আসতে পারে কিনা, আমরা চলে যাব শিশির মনির ভাইয়ের কাছে। কি উত্তর দিব এটার? তবে আমার কাছে মনে হয় ছাত্র শিবির ক্যারিয়ারের চাইতেও সাইকেলের দিকে বেশি মনোযোগী। মানে ক্যারিয়ারটা তো হলো সকল কিছুর বিবেচনায়, ক্যারিয়ারটাকে তো শুধুমাত্র একটা চাকরি দিয়ে বিবেচনা করলে কাজ হবে না। এটা ইট অ্যাটাচ উইথ হিউম্যান লাইফ অ্যান্ড ডিগনিটি অ্যান্ড প্রেস্টিজ। শেষ পর্যন্ত আচ্ছা ঠিক আছে, ধরো তুমি কোনো কারণে একজন হাইকোর্টের বিচারপতি হয়ে গেলা, বাংলাদেশের প্রধান বিচারপতি হয়ে গেলা, তারপরে কি 67 ইয়ার্স হয়ে গেল, তারপর তো রিটায়ারমেন্ট, এরপরে কি? তো ছাত্র শিবির যখন ক্যারিয়ারের কথা বলে তখন এটা শুধুমাত্র একটা জব কিংবা একটা সার্ভিসের নাম না, এটা হলো ইট অ্যাটাচেস দ্য লাইফ ইন ইটস এন্টায়ারিটি। এখানেই মনে হয় এক্সেপশনটা। তো লাইফ যদি ইন ইটস এন্টায়ারিটি হয় তাহলে জব একটা পার্ট, জব ইজ নট দ্য হোল পার্ট। কিংবা আমি যে কাজটা করি এটাই একমাত্র পার্ট না। আমি যেটা দেখেছি ছাত্র শিবিরের সঙ্গে যুক্ত হয়ে, যে এই যে একটা কম্প্রিহেন্সিভ আন্ডারস্ট্যান্ডিং অফ লাইফ বিল্ড আপ করা, এই ব্যাপারে দে আর ভেরি সিরিয়াস। এবং আজকে যে আমি যে জায়গায়, আমার বয়সে বাংলাদেশে কয়জন সিনিয়র অ্যাডভোকেট আছে জানি না আমি ঠিক, আমাদের ভেরি রেয়ারেস্ট অফ দ্য রেয়ার হবে। বা দি এক্সট্রা অ্যাক্টিভিটিস এবং এক্সট্রা কোয়ালিফিকেশনস যেগুলো শিবিরের কর্মকাণ্ড করতে গিয়ে আমার মধ্যে ডেভেলপ করেছে, আমি দেখছি এগুলোই এখন ইমপ্লিমেন্ট করতে গিয়ে দিস ওয়ার ভেরি রিকোয়ার্ড কোয়ালিফিকেশনস। তো এই রিকোয়ার্ড কোয়ালিফিকেশন যখন আমি অ্যাপ্লাই করছি তখন আমার কাছে এটা নোন, অনেকের কাছে এটা আননোন।
যাদের কাছে আননোন তারা এই দৌড়ের মধ্যে টিকে না। আমরাও পড়ি, তারাও পড়ে, আমরাও আর্গুমেন্ট করি, তারাও আর্গুমেন্ট করে, আমরাও পড়াশোনা করি, তারাও পড়াশোনা করে, আমরাও মামলা করি, তারাও মামলা করে। পার্থক্য কী হলো? পার্থক্য হলো এটা যে আমরা মামলা করার জন্য একটা অর্গানাইজডভাবে যে ছাত্র জীবন থেকে যেভাবে প্রস্তুতি নিয়েছি, অনেকেই গিয়ে দেখি এই কাজটা আর এইভাবে পারে না, না পারার কারণে একটু পিছিয়ে যায়। ফলে ছাত্র শিবিরের অ্যাপ্রোচটা নট অনলি টু এ পার্টিকুলার জব, ইট অ্যাটাচেস উইথ দি লাইফ ইন ইটস এন্টায়ারিটি। আসলে তো তাই হওয়া উচিত। আমি যেটা বিবেচনা করি, জীবনকে শুধুমাত্র একটা চাকরির দৃষ্টিতে দেখলে তো এটা আন্ডারমাইনিং দ্য লাইফ হবে, কিংবা একটা জবের দৃষ্টিতে দেখলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হয়েছে তো কি হয়েছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরকম অনেক শিক্ষক আছেন যাদের ক্লাসে গেলে পরে ছাত্ররা পিছনে বসে একজন আরেকজনের সাথে গল্প করে, একটা কথাও শোনেন। আছেন এরকম? আবার উল্টাও আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরকম প্রফেসর আছেন যাদের লেকচার 3 ঘন্টা 4 ঘন্টা শুনলে পরেও মনে হয় 20 মিনিট মনে হয় পার হইল। আছে তো এরকম, পাও নাই? তার মানে কি দাঁড়ালো? তার মানে দাঁড়ালো আমরা লাইফকে শুধুমাত্র একটা পার্টিকুলার ডেজিগনেশনের ভিত্তিতে যদি বিবেচনা করি, দ্যাট উইল বি রং। লাইফ ইন ইটস এন্টায়ারিটি। আমি তো এরকমও দেখেছি, অনেক ডেজিগনেশন আছে, দেশে বিদেশে লেখাপড়া করেছে, অনেক ব্যারিস্টার, অনেক, কিন্তু যখন একটা প্রবলেম সলভ করতে দেওয়া হয় তখন প্রবলেমটাকে সঠিকভাবে সলভ করতে পারে না, কারণ ডেজিগনেশন আর বাস্তবে কাজটা করার মধ্যে রাত আর দিনের একটা তফাৎ আছে। যেমন ধরো তুমি ডাক্তার, যতই আমি বইপত্র পড়ি না কেন, অ্যানাটমি, ফিজিওলজি পড়তে পড়তে মাথা খারাপ, এবার দেওয়া হয়েছে তোমার অপারেশন করতে, এবার বারবার বই খুলে কোন দিকে ছুরি চালাবে আর কোন দিকে ছুরি চালাবে না। এই ডাক্তার কি সঠিক অপারেশন করতে পারবে? নো। বা বই খুলতে বই বলা আছে যে এবার ডাইনে যান, এবার বামে যান, এবার দাঁড়ায় থাকেন, এবার কাইটেন না, ততক্ষণ রুগী মরে যাবে। ফলে এগুলো ডেভেলপ করে প্র্যাকটিসের মধ্য থেকে। শিবিরের এই যে একটা অ্যাপ্রোচ টু ডেভেলপ এ হিউম্যান বিং ইন ইটস এন্টায়ারিটি, নট বিং কনফাইন্ড অনলি টু এ পার্টিকুলার জব অর অ্যাক্ট, এটাকে আমি মনে করি ইউনিক। দিস পার্ট ইজ ইউনিক। আদারওয়াইজ আমার মতো লয়ার, স্যারের মতো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে হাজার হাজার শিক্ষক আছেন, বাংলাদেশের লয়ার আছে প্রায় 35,000। তো 35,000 লয়ার আছে, হাজার হাজার শিক্ষক আছে, তাহলে শিবিরের এখানে ইম্পোর্টটা কি? শিবিরের ইম্পোর্টটা হলো এই কম্প্রিহেন্সিভ আন্ডারস্ট্যান্ডিংটা ডেভেলপ করার ক্ষেত্রে যে প্রশিক্ষণগুলো থাকে, যে ধরনের টিচিং থাকে, লার্নিং থাকে, ডিসকাশন থাকে, এইটা একটু, এই ডিসকাশনটা ইউনিক। এবং আমি মনে করি দিস ইজ শিবিরের সঙ্গে কর্মকাণ্ডে যুক্ত থাকলে ওই অ্যাপ্রোচটা ডেভেলপ করবে। এটাই হলো শিবিরের বাড়তি অ্যাডভান্টেজ। আদারওয়াইজ তুমি ইউনিভার্সিটির শিক্ষক হবা, আমিও শিক্ষক হব, তুমিও আইনজীবী হবা, আমিও আইনজীবী হব, বাড়তি কী হবে? বাড়তি হবে লাইফ সম্পর্কে দৃষ্টিভঙ্গি। আরেকটা জিনিস আমি এখানে দেখতে, আমার কথাটা লম্বা হচ্ছে, আরেকটা জিনিস, আমি একটা জিনিস তোমাকে বলি, এটা আমি দাবি নিয়ে বলছি। ছাত্র শিবিরের মধ্যে অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করার ক্ষেত্রে যে এক স্বচ্ছ জবাবদিহিতামূলক পদ্ধতি ডেভেলপ করে, ছাত্র শিবির শেষ হয়ে যাওয়ার পরে সারা জীবন এই স্বচ্ছতা মাথার মধ্যে থেকে যায়। আমি তোমাদেরকে একটা এক্সাম্পল বলি। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের দায়িত্বে ছিলাম, তখন বেশ কিছু ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিসের সঙ্গে আমরা সম্পৃক্ত ছিলাম। তা আমি নিজেরে হাসতাম যে আমি 4th ইয়ারে পড়ি। আমি যখন সভাপতি ছিলাম তখন আমি 4th ইয়ারে পড়ি। তো সকালবেলা এসে আমাকে বলল একটা চেকে স্বাক্ষর দিতে হবে। চেকের ভিতরে গিয়ে দেখি অনেক টাকার পরিমাণ। তা আমি নিজে নিজে একটু ভয় পেলাম যে এত টাকার মধ্যে আমি স্বাক্ষর দিব, এই টাকা কী হবে? এটা স্বাক্ষর দেওয়াটা কি ঠিক হচ্ছে? আমার মতো 4th বছর পড়ার একজন ছাত্র, আমার স্বাক্ষরে এত টাকা উঠবে, এটা তো আমার কাছে সারপ্রাইজিং। এই স্বাক্ষর দিয়ে যে টাকাটা উঠলো, এই টাকাটা যে পদ্ধতিতে খরচ হলো, এটা এমন এক ট্রান্সপারেন্ট মেকানিজম, যে মেকানিজমের মধ্যে সভাপতি হও আর সেক্রেটারি হও, কারো পক্ষে 1 টাকা তসরুফ করার কোনো ব্যবস্থা এর ভিতরে নাই।
যেহেতু নাই, এখন আমরা যখন প্রফেশনে গেছি কেউ তসরুপ করলে মাথার মধ্যে ক্লিক করে, যখন পেশায় গেছি গিয়ে দেখি অমুক অফিসারের টাকা পয়সা চোখের সামনে নিয়ে খপ করে ধরে, এই তুমি এটা কেন করলা। অ্যাটিটিউডটা বিল্ড আপ হয়েছে শিবির থেকে। শিবিরে 1 টাকাও যদি কেউ তসরুপ করতো তাকে অনেকটা তোমার ডিটেনশন সেন্টারে নিয়ে জবাব দিতে হইতো, এই 1 টাকা কই গেল তার জবাব দাও। আমাদের মধ্যে অ্যাটিটিউড রয়ে গেছে, চোখের সামনে দেখি মানুষ করাপশনে যুক্ত হয়ে যায়, আমরা তো কোনোদিন এটা অ্যালাউ করতে পারি না, নেভার, কখনোই না। 1 টাকাও এদিক সেদিক হলে মনে হয় এখনই তাকে সকস করি, জবাব দাও, কোথায় টাকা রাখছো বলো, সরকারি টাকা তুমি সরাইলা কেন, তাড়াতাড়ি জবাব দাও, জবাব দিতে না পারলে সাসপেন্ড হয়ে যাও। এই অ্যাপ্রোচটা শিবিরের মধ্য থেকে ইনহারেন্টলি বিল্ড আপ হয়। আমরা মনে হয় আমরা যারা অতীতে শিবির করেছি সকলেই আমরা এই অ্যাটিটিউডের মাধ্যমে বেনিফিট পাই। এই বেনিফিটটা সাংঘাতিক, ওইটা পরিবারেও পাওয়া যায়, রাষ্ট্র চালাইতেও পাওয়া যায়। তো সকলেই ভালো থাকবে। একটু অ্যাড করি না? জি, একটু অ্যাড করি যে ছাত্র শিবির করার কারণে যে সততা এবং ইমানদারিত্ব তৈরি হয় এটা অসাধারণ। গত 2-3 দিন আগে আমার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন সিনিয়র প্রফেসর ম্যাডাম, তো ম্যাডাম আমাকে বলতেছে যে সাদিক কায়েমের দিকে খেয়াল করছো? বললাম কি কি আপা? তো বলতেছে সে যখন মেয়েদের পাশে দাঁড়ায় সে বুকে হাত বেঁধে দাঁড়ায়। তো আমি বললাম এটা আপনার কাছে কেন ভাল লাগলো? বলতেছে মেয়েরা হাতকেই সবচেয়ে বেশি ভয় পায়, শিবির এটা শিখায় যে মেয়েদের পাশে দাঁড়াইতে হইলে বুকে হাত বেঁধে ছেলেদেরকে দাঁড়াইতে হবে। তো এই যে ইমানদারিত্বটা শিখাচ্ছে, যেটা শিশির ভাই বলতেছিলেন, আসলে মানে আমাদের ব্রেনের মধ্যে সেট করা যে কোথাও যাতে কোনো দুর্নীতি না হয়, কোথাও যাতে কোনো ধরনের অন্যায় না হয়, এবং অন্যায় হওয়ার সাথে সাথে তার অ্যাগেনস্টে চলে যাওয়া, এই যে মানসিক সেট আপটা, এটার জন্য আমি ছাত্র শিবিরের কাছে কৃতজ্ঞ। ধন্যবাদ। জি, ধন্যবাদ জানাচ্ছি। আশা করি উত্তর পেয়েছেন। একটা উত্তর সম্ভবত আসেনি, যে শিবির করলে ক্যারিয়ারের কোনো হ্যাম্পার হওয়ার সম্ভাবনা আছে কিনা। আমরা বিভিন্ন সময় দেখি সাংগঠনিক কাজ থেকে শুরু করে রাজনৈতিক বাস্তবতা, এই বিষয়টার উত্তর মনে হয় আসেনি। ভাইকে অনুরোধ করছি উত্তর দেওয়ার জন্য। না, আমাকে যদি প্রশ্ন করে মহিউদ্দিন, তাহলে আমি বলবো এতে কোনো অসুবিধা হয় নাই। ছাত্র শিবির করে ছাত্র শিবিরের দায়িত্বশীল থেকে আমি ডিপার্টমেন্টে ফার্স্ট হয়েছি, তো অসুবিধা তো হয় নাই। সে নিজেও ফার্স্ট হয়েছে, সে তো এখন বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি। তো একটা অসুবিধা হয়েছে, আমার বড় মেয়ে আমাকে জিজ্ঞেস করছে, বাবা সবাই যে বটতলায় আড্ডা দেয় তুমি আড্ডা দিছো কিনা? আমি বলছি মা আমি আড্ডা দেওয়ার সময়টা পাই নাই, মানে বটতলায় বসে বসে আড্ডা দেওয়ার সময়টা পাই নাই, কিন্তু আর বাকি সব কাজই করছি, পড়ার সময় পড়েছি, অন্য সব কাজ হয়েছে, কিন্তু টাইমটা ইফেক্টিভলি ব্যবহার করার ব্যাপার ছিল। আমার তো প্রচুর কাজের চাপ, ফলে আমাকে 4 ঘন্টা পড়তে হবে, এই ব্যাপারে কোনো কনসিডারেশন নাই। 4 ঘন্টা পড়ার পরে বাকি কাজগুলো করেছি, ফলে রেজাল্ট ভালো করার ক্ষেত্রে অসুবিধা হয় নাই। আমাদের সাথে গালিব ভাই আমাদের কমিটির সভাপতি ছিলেন, গালিব ভাই ফার্স্ট হইলেন, আমিও ফার্স্ট হইলাম। তো বিষয়টা হচ্ছে আমাদের ওই শিশির ভাইয়ের পরেই কমিটি, সেখানে সেক্রেটারিয়েট মেম্বারের মধ্যে 4-5 জন ফার্স্ট হয়েছে ডিপার্টমেন্টে। তো ব্যাপারটা হচ্ছে কি যে টাইমটাকে পারফেক্টলি ইউজ করার জন্য শিবির যে মোটিভেশনটা দেয়, একজন হিউম্যানকে হিউম্যান রিসোর্সে পরিণত করে, ফলে তার পক্ষে এটা ম্যানেজ করা সম্ভব হয়। এই আড্ডাবাজি করে না দেখে শিবিরের লোকদেরকে বলে এদের হার্ট নাই, এদের হার্টলেস, আর যন্ত্রের মতো রোবটিক, যায় তো যাই, কাজ করে তো করেই, কলা ভবনে বসে যে একটু বাদাম খাইব আর আড্ডা দিব, এই সময় তাদের নাই। এই জন্য দে ডো নট হ্যাভ এনি হার্ট। মানুষ আছে, অন্তর নাই। না, অন্তর আছে, অন্তর না থাক, অন্তর আছে। যে আশা করি আমরা উত্তর পেয়েছি। আজকের আয়োজনে একটা বড় সংখ্যক উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি আমাদের ফিমেল অডিয়েন্স। তারা প্রশ্ন করেছেন যে বাংলাদেশে ক্যারিয়ার গঠনের ক্ষেত্রে অনেক বেশি বাধার সম্মুখীন হতে হয় তাদের, যেটা তাদেরকে
আগে থেকে অনেক বেশি পিছিয়ে রাখে। গ্লাস সিলিংয়ের কথা আমরা শুনেছি। তো ঠিক এই জায়গা থেকে তাদের জন্য আসলে কি করা উচিত, যেটা তাদেরকে যতটুকু পিছিয়ে রাখে সেই জায়গা থেকে এগিয়ে দিবে, এবং পাশাপাশি আরও অন্যান্য আর্থসামাজিক কিছু বিষয় রয়েছে, কিছু চিন্তা রয়েছে, তো সেগুলোকে আসলে তারা কিভাবে ডিল করতে পারবেন, এই প্রশ্ন নিয়ে যাচ্ছি ডক্টর জুবায়ের এহসান স্যারের কাছে। নারীদের কেরিয়ারের বিষয়ে, মেয়েদের কেরিয়ারের বিষয়ে আমার মনে হয় সরকারি পলিসির দিক থেকে কোনো এখানে নেতিবাচক বা নেগেটিভ কোনো বিষয় নেই, কিন্তু আমাদের যেটা আপনি ঠিক বললেন যে আর্থসামাজিক বাস্তবতা, সেটা পরিবারের দিক থেকে হয়, অনেক সময় সামাজিক প্রতিবন্ধকতা এগুলোর থেকে আসে যে তাদের কেরিয়ারের বিষয়টা বাধা সৃষ্টি হয় নানা ক্ষেত্রে। কিন্তু স্টেট পলিসিতে আমার মনে হয় কোনো বৈষম্য নেই যেখানে নারীদেরকে পিছিয়ে রাখা হয়। তো এখন এটা সত্য, এটা আমাদেরকে বাস্তবতা স্বীকার করতে হবে যে মেয়েরা এমন অনেক দায়িত্ব পালন করে যেটা পুরুষরা করে না, পুরুষদের করতে হয় না, এবং সেটা আমাদের সমাজ এবং আমাদের সভ্যতা, মানব জাতির ইতিহাস, মানব জাতির বিকাশ, মানব জাতির হিস্ট্রির সাথে সম্পর্কিত। তো সেই দৃষ্টিকোণে রাষ্ট্রের যেমন সমাজের যেমন মেয়েদের প্রতি দায়িত্ব পালন করা উচিত, মনোযোগী হওয়া উচিত, তেমনি মেয়েদেরও নিজেদের কেরিয়ার বাছাই করার ক্ষেত্রে সাবধান থাকা উচিত বা সতর্ক থাকা উচিত, কিংবা এমনভাবে সেটি তাদের বাছাই করা উচিত যেটি তাদের যে দায়িত্ব পালন, তাদের যে মন মানসিকতা এগুলোর সাথে সঙ্গতিপূর্ণ হয়। তাহলে আমার ধারণা তাদের কেরিয়ারের যাত্রাটি মসৃণ হবে। বাকি যে বিষয়টা, যে পারিবারিক এবং সামাজিক যে প্রতিবন্ধকতাগুলো রয়েছে, সেগুলো তো আর সহজে বা একদিনে পরিবর্তন হওয়ার বিষয় নয়। এগুলির জন্য সবারই কাজ করা উচিত যাতে এই প্রতিবন্ধকতা দূর হয় এবং মেয়েদের কেরিয়ারের বিষয়ে, তাদের কর্মক্ষেত্রে গমন এবং সেই কর্মক্ষেত্রের পরিবেশের বিষয়ে সবার মধ্যে একটা ইতিবাচক মনোভাব তৈরি হয়। কিন্তু মেয়েদেরকে তাদের যে রুচি অভিরুচি, তাদের যে প্রকৃতি বা সমাজ সভ্যতার প্রতি তাদের যে দায়িত্ব, সেটিকে বিবেচনায় রেখে উপযুক্ত কেরিয়ারের প্রতি মনোযোগী হতে হবে, আমি যা মনে করি। জি, ধন্যবাদ। আশা করি আমরা উত্তর পেয়েছি। আরেকটি প্রশ্ন এসেছে, আমাদের বিশ্ববিদ্যালয় এবং আর্থসামাজিক বাস্তবতায় আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ছাত্র অবস্থায় আমরা আসলে উপার্জন করব কি না, করলে কতটুকু করব, বা এটা আমাদের পরবর্তী ক্যারিয়ারে কোনো প্রভাব ফেলে কিনা। একজন সরাসরি প্রশ্ন করেছেন যে তার স্বপ্ন ছাত্র অবস্থায় কোটিপতি হওয়ার। তো আমরা সেই প্রশ্ন নিয়ে যাব ডক্টর বেলাল হোসেন স্যারের কাছে। আমরা শুনবো যে ছাত্র অবস্থায় উপার্জনের ক্ষেত্রে কোন বিষয়গুলো মনে রাখা দরকার। ধন্যবাদ। এই কোটিপতি হওয়ার টেন্ডেন্সি শুধু এখানকার প্রশ্নে না, সব জায়গায় একই অবস্থা। পড়াশোনা বাদ দিয়ে কোটিপতির পিছনে ঘুরে লাস্টে আর কোটিপতি হয় না, পড়াশোনা হয় না। তো আমার পরামর্শ হচ্ছে শিক্ষার্থী যখন তোমরা, তখন তোমার প্রয়োজনের বাহিরে বেশি ইনকাম করা দরকার নাই। আমার পুরো লাইফটা কেটেছে রেগুলার 2টা টিউশনি করে। অবশ্য বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি হওয়ার পরে ওই সময় টিউশনিটা করতে পারি নাই। 2টা টিউশনি রেগুলার করেছি আমি। একটাতে 4 দিন আর একটাতে 3 দিন যাইতে হইতো, মানে দ্যাট মিনস 7 দিনেই টিউশনিতে যাইতাম। তো বিষয়টা হচ্ছে যে তোমার ফর এক্সাম্পল 10,000 টাকা তোমার এক মাসে খরচ, 10,000 টাকা ইনকাম হইলেই এনাফ। আর পরিবারের দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থাকা অবস্থায় নেওয়া দরকার নাই, এটা পরিবারকে ম্যানেজ করার কথা বলবা। এই বার্ডেনটা তোমার নেক্সট লাইফের জন্য অসুবিধার কারণ হবে। সো এই সময়ের মেইন টার্গেট হবে আমার ভালো করে পড়াশোনার জন্য যতটুকু দরকার অতটুকুই করা। আর কারো যদি সুযোগ থাকে যে টিউশনি ছাড়া ব্যক্তিগত জীবন চালানো যায়, তাহলে টিউশনি করাও দরকার নাই। ধন্যবাদ। আচ্ছা বেলাল, আমি একটু বলি এ বিষয়ে। টিউশনি করার ফজিলত আছে। তো একটা হচ্ছে যেটা কিছু টাকা পয়সা উপার্জন হয়, যদি পরিবার থেকে খরচ পাওয়াও যায়, নিজের খরচে চললেও সুবিধা কি যদি সুযোগ আসে। দ্বিতীয় যে সুবিধাটা হয় সেটা হলো যে তোমরা যে বলো বিসিএস, এই টিউশনি বিসিএসের জন্য খুব সহায়ক হয়। কারণ ও যদি এসএসসি লেভেলের কাউকে গণিত পড়ায় কিংবা ইংরেজি পড়ায়, তাহলে বিসিএসের জন্য এই 2 বিষয়ে তাকে আলাদা প্রস্তুতি, এমনকি সামাজিক বিজ্ঞানের যদি পড়ায় বা বাংলাও যদি পড়ায়, বিসিএসের জন্য এই বিষয়গুলিতে আলাদা আর প্রস্তুতি নেওয়ার প্রয়োজন হয় না। এটা উপকারী। কিন্তু ক্ষতি যেটা হয়, আমি কয়েকজন শিক্ষার্থীকে দেখে বলছি,
আমার বাসায় একজন সায়েন্সের স্টুডেন্ট পড়াতো। টিউশনি করতে করতে সে দেখতে পেল যে সে খুব পপুলার টিচার, তার অনেক চাহিদা, তার সুনাম। ফলে সে এমনভাবে টিউশনিতে ব্যস্ত হয়ে পড়ল, সে একজন প্রতিশ্রুতিশীল শিক্ষার্থী ছিল, তার রেজাল্ট ভালো ছিল, কিন্তু পরবর্তীতে 3rd ইয়ার 4th ইয়ার গিয়ে তার রেজাল্টটা খারাপ হয়েছে। সুতরাং এখানে আত্মনিয়ন্ত্রণ করার খুব প্রয়োজন। টিউশনি করার দুইটা উপকারিতা, একটা হলো টাকা পয়সা উপার্জন হয়, আর একটা হলো ওই যে নিজের যে বিসিএসের প্রস্তুতি সেটাও আংশিকভাবে সম্পন্ন হয়। কিন্তু খুব খেয়াল রাখতে হবে এই লোভে যেন নিজের একাডেমিক পড়াশোনা ক্ষতিগ্রস্ত না হয়। যদি নিয়ন্ত্রণের মাধ্যমে, আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে এটা সম্ভব হয়, ভালো ছাত্র অবস্থায় অর্থ উপার্জন। জি, আশা করি আমরা উত্তর পেয়েছি। আমরা আবার চলে যাব জুবায়ের স্যারের কাছেই। গবেষণা আমাদের কাছে অনেক বড় একটি বিষয়, বিশেষ করে প্রথম বর্ষে এসে মনে হয় যে গবেষণাটি কিভাবে করব এবং কার সাথে করব। ইতিমধ্যে আলোচনা এসেছে যে কো-অথরের একটা বিষয় থাকে, যিনি গাইড করেন যে আসলে আমাদের এই প্রথম বর্ষ থেকে গবেষণার সাথে বা পরিচিত হওয়া অন্তত সেটা কিভাবে হওয়া উচিত। আমরা চলে যাব জুবায়ের স্যারের কাছে এই বিষয়ে জানতে। আচ্ছা, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই কারণে যে বাংলাদেশে সবচেয়ে বেশি দুর্বলতা হচ্ছে বিশ্ববিদ্যালয় পর্যায়ে গবেষণার ক্ষেত্রে। বিশ্ববিদ্যালয়কে বলা হয় যে বিশ্ববিদ্যালয়টা এসএসসি বা স্কুল লেভেলের একটা প্রতিষ্ঠান নয়, যে এখানে শিক্ষার্থীরা একটা বই দেখে দেখে পড়বে কিংবা শিক্ষক একটা লেকচার দিয়ে চলে যাবে। বিশ্ববিদ্যালয়ের মৌলিক কাজ দুইটা, একটা হলো জ্ঞান উৎপাদন করা আর একটা হলো জ্ঞান বিতরণ করা। এই যে মুখস্থ বিদ্যা, এটা বিশ্ববিদ্যালয়ে চালু না থাকা উচিত। এই কারণে বাইরের দেশগুলিতে আমরা যে পরীক্ষা নেই, আমরা তো কমিয়ে আনছি। আমাদের এখানে আগে আমরা 100 নম্বরের একটা কোর্সে লিখিত পরীক্ষা দিয়েছি, পরে এটা কমিয়ে 60 নাম্বার করা হয়েছে, এখন এটাকে 50 নাম্বার করা হয়েছে, যে বাকিগুলো কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টের মাধ্যমে আসবে। অন্যান্য দেশে এরকম রিটেন পরীক্ষা হয়তো 20 বা 30, 25 নাম্বার থাকে, বাকি সব নানা ধরনের কাজ, অ্যাসাইনমেন্ট থাকে, তাদের গ্রুপ ওয়ার্ক থাকে, ফিল্ড ওয়ার্ক থাকে, এইসব জায়গা থেকে নাম্বারগুলি আসে এবং সেটা 100 নম্বরে মূল্যায়ন হয়। কারণ বিশ্ববিদ্যালয়ের মূল কাজ হলো এডুকেশন বা নলেজ ক্রিয়েট করা, আর নলেজ ক্রিয়েট করার মূল বিষয় হচ্ছে গবেষণা, যে বিষয়ে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর সত্যিকারের অনেক ভয়াবহ রকমের দুর্বলতা রয়েছে। তো যাই হোক, বিশ্ববিদ্যালয় বর্তমানে এদিকে মনোযোগ দিচ্ছে। মোটামুটি আমার ধারণা সকল ডিপার্টমেন্টে 4th ইয়ারে রিসার্চ মেথোডোলজি একটা কম্পালসারি সাবজেক্ট হিসেবে আসবে, এমনকি রিসার্চ মনোগ্রাফ 4th ইয়ারে করতে হবে, মাস্টার্সে হয়তো ডিজার্টেশন করতে হবে। এই বিষয়গুলো ধীরে ধীরে এখন বিশ্ববিদ্যালয় পর্যায়ে এটা আমরা অ্যাকোমোডেট করছি, এটা চলে আসবে। এখন শিক্ষার্থীদের কি করণীয়? তারা তো 4th ইয়ারে গিয়ে কোর্স পাবে, কিন্তু তার আগেই রিসার্চের যে ল্যাঙ্গুয়েজ, সেই বিষয়গুলো সম্পর্কে আমাদেরকে ধারণা নিতে হবে। রিসার্চ কি, কীভাবে রিসার্চ করতে হয়, মেথোডোলজি কি, রিসার্চ গ্যাপ কিভাবে বের করতে হয়, লিটারেচার রিভিউ কিভাবে করতে হয়, এই বিষয়গুলো আমরা ধীরে ধীরে অধ্যয়ন করতে পারি। রিসার্চ মেথোডোলজি সম্পর্কে অনেক বই আছে, বাংলায়ও আছে, ইংরেজিতেও আছে, সহজ ইংরেজিতেও আছে। তো এই সমস্ত বইগুলো আমরা অধ্যয়নের মাধ্যমে ধীরে ধীরে রিসার্চের যে সূচনা সেটা করতে পারি। বিশেষ করে ফার্স্ট ইয়ারেও কিন্তু শিক্ষার্থীদেরকে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়। সেই অ্যাসাইনমেন্টগুলোতে যদি আমরা রিসার্চের যে নিয়মকানুনগুলো সেগুলো প্রয়োগ করাটা আমরা শিখি, তাহলে আশা করি 4th ইয়ারে গিয়ে মেথোডোলজি এবং ডিজার্টেশন এগুলো রচনা করার আগেই আমরা গবেষণা সম্পর্কে কিছুটা হাতেখড়ি বা গবেষণার কিছুটা আইডিয়া অর্জন হবে। এবং সত্যিকার অর্থে আমি আবারও বলি, আমাদের জন্য এটা বড় দুর্বলতা, এবং আমি শিক্ষার্থীদেরকে উৎসাহিত করি তারা যেন এই রিসার্চের ব্যাপারে, রিসার্চ কীভাবে করতে হয় সেগুলি জানার ব্যাপারে আগ্রহী হয়। যে আশা করি আমরা উত্তর পেয়েছি। আমরা চলে যাব শিশির মনির ভাইয়ের কাছে। প্রশ্ন এসেছে যে ক্রিটিক্যাল থিঙ্কিং ডেভেলপ করার জন্য আমরা আসলে কি করতে পারি, কারণ বিশ্ববিদ্যালয়ে আমরা জানি, ইতিমধ্যে আলোচনায় এসেছে যে গতানুগতিক যে পড়াশোনা, সেই পড়াশোনার বাইরে জ্ঞানের সাথে একটা সম্পর্ক স্থাপন করার জন্য আমরা বিশ্ববিদ্যালয়ে আসি। তো ক্রিটিক্যাল থিঙ্কিংটা ডেভেলপ করার উপায় আসলে কি? ক্রিটিক্যাল থিঙ্কিং ডেভেলপ করার সবচাইতে ইফেক্টিভ মাধ্যম হলো কোয়েশ্চেন করতে চাই। যা কিছু দেখছি, যা কিছু হচ্ছে, যা কিছু সামনে আসছে, তার ব্যাকগ্রাউন্ড খোঁজা। বলে গেলেন একজন শিক্ষক একটা লেকচার দিয়ে বলে গেলেন যে স্যালমনের থিওরি হলো গ্রুন নর্ম হবে এবং গ্রুন নর্মের পরে কনস্টিটিউশনই হবে তার সর্বাগ্রে।
এবং কনস্টিটিউশনের অধীনে বাকি সব হবে। দিস ইজ নর্মাল কথা। এখন কেউ যদি ক্রিটিক্যালি থিঙ্ক করতে চায় তাহলে তার মাথায় আসা উচিত, উনি যে বলে গেলেন যে ক্যালসনের থিওরি, তো ক্যালসনের থিওরির সঙ্গে কন্ট্রাডিক্টরি থিওরি কি আছে? আস্ক দ্য টিচার। এবং এই টিচারকে এই পর্যায়ে নিয়ে যেতে হবে। আমি মনে করি ছাত্ররাও অনেক সময় শিক্ষকদেরকে অনেক চ্যালেঞ্জের মধ্যে ফেলতে পারে, এবং এই চ্যালেঞ্জের মধ্যে ফেলতে পারাটাই ক্রিটিক্যাল থিঙ্কিং ডেভেলপ করার প্রাথমিক পর্যায়। আমি মনে করি বিশ্ববিদ্যালয় লেভেলের কোনো ছাত্রদের কোনো স্টেটমেন্ট সহজেই মেনে নেওয়া উচিত না। কোনো বক্তব্য কোনো শিক্ষকেই দেখ আর সিনিয়রই দেখ, ফার্স্ট ইয়ারের একজন ছাত্রকে ফোর্থ ইয়ারের একজন ছাত্র আমাদের বিশ্ববিদ্যালয়ে পাশ করার পরেই লেখাপড়া করায়। আপনি দেখবেন লেকচারার পদে অ্যাপয়েন্টেড হয়, মাস্টার্স শেষ লেকচারার পদে অ্যাপয়েন্টেড হচ্ছে। পড়াচ্ছে কাকে? আমি থার্ড ইয়ারে পড়ি তাকে। তো আমি ছিলাম থার্ড ইয়ার, উনি ছিলেন মাস্টার্স। তো পার্থক্য কয় বছর? 2 বছর। 2 বছর সিনিয়র 2 বছর জুনিয়রকে লেখাপড়া করাচ্ছে। তাহলে তার এবং আমার নলেজ গ্যাদারিং, এক্সপেরিয়েন্স, ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের মধ্যে পার্থক্য কি? 2 বছর। এই জন্য আমি তোমাদেরকে একটা কথা বলবো, আমার এই কথাটা একটু বিপ্লবী মনে হবে। ডো নট টেক এনি স্টেটমেন্টস only because somebody said that this is the statement. Question it, analyze it, try to find out alternative statement. And even if a teacher says anything, please ask the teacher and challenge him. What you are telling is not properly being supported by evidence. এইভাবে বলতে হয়। আমরা কোর্ট কাছারিতে যেটা দেখি, আমরা ফার্স্ট প্রশ্ন কি তুলি? আমার আদার সাইড আইনজীবী একটা কথা বলে, আমি প্রথম দ্বারাই বলি আপনি যে এই কথা বলেছেন, হোয়াট ইজ ইউর সোর্স? টেল মি দ্য সোর্স। হি হ্যাজ টু এক্সপ্লেইন হোয়াট ইজ হিজ সোর্স। ইফ হি ক্যানট এক্সপ্লেইন হিজ পজিশন বাই রেফারিং টু এ পার্টিকুলার সোর্স, আমরা তাকে নিয়ে হাসি, বঙ্গা মারে দিছি বলি। বাংলায় বলি বঙ্গা মারে দিছে। বঙ্গা মানে কি বুঝো? বঙ্গা হলো আন্দাজ অনুমানের ভিত্তিতে মনে যা চায় এটাই বললে দেয় পার পেয়ে যাচ্ছে। তো তোমরা অ্যাজ এ ইয়াং স্কলার, টিচার কি? টিচার হলেন একটু সিনিয়র স্কলার, আর স্টুডেন্ট কি? জুনিয়র স্কলার। আমি তো এটা এর বাইরে আর কিছু দেখি না। আমাকে যদি এখন চ্যালেঞ্জ করে, আমি তোমাদেরকে বলবো অল অফ ইউ আর জুনিয়র স্কলার। আর এই শিক্ষক যারা প্রফেসররা এখানে বসে আছেন, দে আর সিনিয়র স্কলার। সুতরাং তিনি যে কথা বলবেন তা পরিপূর্ণভাবে মেনে নিতে হবে। মেনে নিলে তুমি কিন্তু ওই যে মারে না কো ফুসফাস, করে না কো ঢুসঢাস, যে সাপ জানতো গোটা দুই আনতো, এই কবিতার মতো হবা। আচ্ছা, তুমি একটা জুনিয়র স্কলার, তোমার এই ব্রিলিয়েন্সির ব্রেইনের একটা ঝাঁজ থাকতে হবে। তো এই ঝাঁজটা কী হবে, কীভাবে হবে? তুমি যদি শিক্ষককে শুধুমাত্র চ্যালেঞ্জ করো, এটাই যথেষ্ট হবে না। চ্যালেঞ্জ করে সাবত হাজির করবা, এভিডেন্স হাজির করবা। পরের দিন সকালবেলা এসে যে শিক্ষক ক্লাস নিতে আসবে, একটু বেয়াদব ভাবতে পারে তোমাকে, শিক্ষকরাও আমাকে খারাপভাবে দেখতে পারে, কিন্তু তাও আমি বলছি, মনে করবে ছাত্রটা হলো ঠেডা ছাত্র। ঠেডা ছাত্র বুঝো? ঠেডা ছাত্র হলে খালি বুঝায় আর বুঝে না। স্যার খুব বুঝায়, ছাত্র কত বুঝে না। ছাত্র যদি না বুঝে বসে থাকে, এর নাম হবে ঠেডা ছাত্র। আর ছাত্র যদি না বুঝে চলে যায়, গিয়ে পরের দিন রিসার্চ করে, বই জোগাড় করে, দেশে বিদেশের বই দেখে, পরের দিন কোর্টে এসে সব নিয়ে হাজির হয়, ক্লাসরুমে এসে হাজির হয়, স্যারকে বলে আপনি এই কথা বলছিলেন, তার এগেনস্টে দেখেন অমুক বইয়ের অমুক পৃষ্ঠা এটা আছে, তমুক জার্নালের অমুক নম্বর ভার্সনে এটা আছে, তমুক জার্নালের লেটেস্ট ভার্সনে, পিয়ার রিভিউড জার্নালে এত পৃষ্ঠায় ইংল্যান্ড থেকে প্রকাশিত, এখানে এটা আছে। এইবার দেখবা রিয়েলি দিস ইজ দি স্টাইল টু ডেভেলপ নলেজ। এবং কোর্টে আমরা যখন একটা জিনিসকে উল্টাইতে চাই, যেমন কোর্টে আজ থেকে 40 বছর আগে একটা সিদ্ধান্ত হয়েছে। কি সিদ্ধান্ত হয়েছে? যে যাবজ্জীবন সাজা মানে হলো আমৃত্যু কারাগারে থাকতে হবে। আমরা ডিসাইড করেছি এটা আমরা উল্টাবো, মানবো না। সুপ্রিম কোর্ট বলেছে, তাও মানবো না। সুপ্রিম কোর্ট বলেছে কি? আমৃত্যু কারাগার। আমরা ডিসাইড করলাম এটা উই মাস্ট চেঞ্জ দিস। ফার্স্ট কোয়েশ্চেন করা শুরু করলাম, আমৃত্যু মানে কি? এবার 2 জজ এসে এক্সপ্লেন করলো, আমৃত্যু মানে হলো আনটিল ন্যাচারাল ডেথ। তা আমরা বললাম ন্যাচারাল ডেথ সম্পর্কে যদি সাজা হয় তাহলে কি বেল দেওয়া যাবে কি যাবে না বলেন? তখন জজ সাহেবরা বলতেছে এই প্রশ্নের তো উত্তর জানি না। তাহলে উত্তর দেন
যে যার আমৃত্যু সাজা হয়েছে তাকে কি বেল দিবেন নাকি বেল দিবেন না, জামিন দিবেন নাকি জামিন দিবেন না, নাকি সবগুলো কারাগারকে ওল্ড হোম সেন্টারে রূপান্তর করবেন। এইবারে ক্রিটিক্যালিটি শুরু হয়েছে। একটা সময় পরে গিয়ে আমরা চ্যালেঞ্জ করছি, আপনাদের আগের এই ডিসিশন পরিবর্তন করতে হবে, রিভিউ করতে হবে। রিভিউ করে বলতে হবে যাবজ্জীবন সাজার মানে হলো 30 বছর। 17 মাস ধরে শুনানি হয়েছে, কিভাবে চেঞ্জ করি, কিভাবে চেঞ্জ করি, 40 বছর আগের ডিসিশন কিভাবে চেঞ্জ করি। শেষ পর্যন্ত সকলে মিলে একমত হয়েছে যাবজ্জীবন সাজার মানে হলো 30 বছর জেল খাটলেই যাবজ্জীবন খাটা হয়ে যাবে। এই মর্মে রায় দিয়েছে। বাংলাদেশের অতীতের আইন চেঞ্জ করে নতুন আইন যাত্রা শুরু করেছে। এই জন্য চ্যালেঞ্জ করতে না পারলে জ্ঞান ডেভেলপ করবে না। এভাবে মাইনে নেওয়া যায় না। মাইনে যদি সবসময় নিয়ে নাও তাহলে নতুনত্বও ডেভেলপ করবে না, নতুন থিওরি আসবে না, ডেভেলপ করবে না তো। এবং তোমার আমার মধ্যে এই যে জ্ঞানের কাটাকাটি, আমি মনে করি এটা প্রেস্টিজ ইস্যু না, এটা হলো সব অনেকটা সৌন্দর্যের ব্যাপার। আমাকে যদি কেউ চ্যালেঞ্জ করে যে আমি যে জার্নালটা রেফার করছি অথবা ইন্ডিয়ান সুপ্রিম কোর্টের 1931 সালের প্রিভি কাউন্সিলের জাজমেন্ট আমি রেফার করছি, আরেকজন আইসা আমাকে বলতেছে আপনি যে জাজমেন্ট রেফার করেছেন 1931 সালের প্রিভি কাউন্সিলের, দেখেন 1932 সালের প্রিভি কাউন্সিলের আপনি যা রেফার করেছেন তার বিরুদ্ধে 32 সালে আরেকটা আছে, এই যে আমি আপনাদের দেখাইলাম। এবার আমার দুর্বল হয়ে যায়, মন দুর্বল হয়ে যায়। এই যে কাটাকাটি আরবিতে যেটাকে বলে, স্যার ভালো বলতে পারবেন, আরবির যে কোরআন শরীফের হুকুমগুলা কাটাকাটি করে কে জানে। অর্থাৎ আগে একটা হুকুম হয়েছিল, পরে এটা চেঞ্জ হয়েছে, এরপরে আবার চেঞ্জ হয়েছে, এরপর নাসিক মানসুক বলে। এই নাসিক মানসুকের জ্ঞান যার আছে আরবিতে, আমার ধারণা তিনি খুব শক্ত আলেম। আমাদের সুপ্রিম কোর্টে বলা হয় নজির যে ভালো জানে, অর্থাৎ 1931 সালের একটা, 32 সালে উল্টাটা, 56 সালে এটা দুইটা মিক্স করে মাঝখানে একটা, 73 সালে এসে সব চেঞ্জ করে নতুন ধারণা, 86 সালে এসে বলছে এই তাত্ত্বিকের কোনো দরকার নাই, 90 সালে বলছে এই আইন রিপিল হয়ে গেছে, 2025 সালে এসে বলছে আমরা আইনকে নতুন করে গঠন করতে হবে। এই সিকোয়েন্সটা যে জানে তাদের নলেজটা পাকাপোক্ত, আর এই সিকোয়েন্সটা যে জানবে না তাদের নলেজটা পাকাপোক্ত হবে না। সো আই এম রিকোয়েস্টিং মাই ডিয়ার ইয়াঙ্গার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, ট্রাই টু কোয়েশ্চেন দ্য স্ট্যাটাস কো, ডু নট অলওয়েজ ওবে উইথ দি স্ট্যাটাস কো, ব্রেক দ্য স্ট্যাটাস কো। এটাই হলো মূল পারপাস। আমরা উত্তর পেয়েছি। একটু আমি এটা একটু বলতেছি, ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের বিষয়টা এখন খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে জবের ক্ষেত্রে। ইন্টারন্যাশনাল কোনো মাল্টিন্যাশনাল কোম্পানিতে যদি চাকরি পাইতে হয়, ক্রিটিক্যাল থিঙ্কিং খুব গুরুত্বপূর্ণ। এই লাইনে প্রশ্ন থাকে, এমনকি আমাদের দেশে আইবিএতে ভর্তি পরীক্ষা আপনারা দেখবেন ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের উপর প্রশ্ন থাকে, কিংবা জিআরইতে থাকবে। তো ক্রিটিক্যাল থিঙ্কিং একাডেমিক ডিসিপ্লিন হিসেবেও পড়ানো যায়। আমরা চিন্তা করছি এই ধরনের একটা কোর্স ইন্ট্রোডিউস করব। বর্তমানে বিএসসি, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল বা ইউজিসি, এটা বিশ্ববিদ্যালয়কে গাইডলাইন দিয়েছে যে কারিকুলাম যখন করা হবে তখন যেন স্টেক হোল্ডারের পরামর্শ নেওয়া হয়। ইউনিভার্সিটিতে স্টেক হোল্ডার 4টা বা 5টা, যেমন একটা হচ্ছে শিক্ষার্থীরা স্টেক হোল্ডার, টিচাররা স্টেক হোল্ডার, কর্মচারীরা স্টেক হোল্ডার, চাকরিদাতারা স্টেক হোল্ডার, কেমন? তো ইনাদের বা অ্যালামনি যারা, তারাও স্টেক হোল্ডার। সবার মতামত গ্রহণ করার একটা নির্দেশনা আছে কারিকুলাম প্রণয়নের সময়। আপনারা আপনাদের বিভাগে বলতে পারেন যে স্যার আমাদের সিলেবাস যখন কারিকুলাম যখন এটা করা হবে, রিনিউ করা হবে, তখন যেন ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের উপর কোনো কোর্স ইন্ট্রোডিউস করা হয়। এটা খুব ইম্পর্ট্যান্ট, এটা আপনারা বলতে পারেন, প্রত্যেক ডিপার্টমেন্টের জন্য এটা প্রযোজ্য। একটু অ্যাড করি, ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের জন্য প্রশ্ন করার সাহস লাগে, প্রশ্ন করতে হবে। ক্লাসে স্যার যেটা বলছেন এটাই ফাইনাল না, আমি এ ব্যাপারে জানবো, শিখবো এবং স্যারকে প্রশ্ন করব। এই প্রশ্ন করার মধ্য দিয়েই গ্র্যাজুয়ালি ডেভেলপ করবে। আমাদের শিশির ভাই যখন যে বক্তব্যগুলো দিলেন, বা আমি স্যার যে দিলেন, আমি দিলাম, আমাদের সব কথা তোমাদের বিশ্বাস করা দরকার নাই, এটাকে ক্রিটিক্যালি জাজ করবা। শিশির ভাই যখন আমেরিকান সফরের কথা বললেন, সেখানে বললেন অক্সফোর্ড ইউনিভার্সিটিতে উনি গেছেন। তো এই অক্সফোর্ড কথা বলার সাথে সাথে অ্যাকসেপ্ট করা দরকার নেই, অক্সফোর্ড ইজ নট ইন ইউএসএ। এটা হয়তো বলতে গিয়ে বলে ফেলছেন, হ্যাঁ আগে লন্ডনে গেছেন, কিন্তু ওই লাইনটা বলেন নাই। তো পয়েন্ট হচ্ছে যে ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের মানে হচ্ছে তোমাকে
উইদাউট জাজমেন্টে, উইদাউট এনি কোয়েশ্চেন মেনে নেওয়ার মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে। যদি বের হয়ে আসতে পারো তাহলে ক্রিটিক্যাল জাজমেন্ট শুরু হবে। ধন্যবাদ। জি, আশা করি আমরা উত্তর পেয়েছি এই প্রশ্নের। সকল প্যানেল মেম্বার উত্তর দিয়েছেন। আমরা আরেকটা প্রশ্নে চলে যাব। জি, সর্বশেষ প্রশ্ন। এই প্রশ্নটা প্রায় 20 থেকে 25 জন করেছেন। আমি মনে করি যে সেই কারণে এই প্রশ্নটা ডিল করা উচিত। একজন প্রশ্ন করেছেন যে ছাত্র জীবনে বিয়ে করার ব্যাপারে বাস্তবিক জায়গা থেকে উপদেশ প্রদান করবেন। এটা উন্মুক্ত প্রশ্ন, সকল প্যানেল মেম্বার এটার উত্তর দিতে পারবেন। খুব পপুলার প্রশ্ন মনে হচ্ছে, এটা যারা করছে দে আর ভেরি গুড, এবং তাড়াতাড়ি যাদের যাদের সুযোগ আছে সবাই বিয়ে করে ফেলো, আর কি বলবো। এবং এখানে আমি দেখতে পাচ্ছি অনেকে আছে যারা ইতোমধ্যে কাপল আছে, আই নো অ্যাটলিস্ট। এবং তোমাদের এবার ডাকশোতে যারা ইলেক্টেড হয়েছে তার মধ্যেও কাপল আছে না? তাহলে বোঝা গেল ডাকসু নির্বাচনে যারা আমাদের নেতৃত্বের পর্যায়ে আসছে তারাও একই পথের পথিক। আমি মনে করি বিয়েটা হচ্ছে একটা বড় দায়িত্বের ব্যাপার। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থাকার সময় এই পড়াশোনার বাইরে আউটার দায়িত্ব যত কম নেওয়া যায়। আশা করি আমরা উত্তর পেয়েছি। না, এই দায়িত্ব নেওয়াও যে ভালো পড়াশোনা করতে পারে তার সমস্যা কি? না, এটা একদম আমার মনে হয় এটা একটা সাবজেক্টিভ বিষয়। হ্যাঁ, এটা সাবজেক্টিভ বিষয়, সবার জন্য সমানভাবে প্রযোজ্য না। অনেকের জন্য হতে পারে। আমাদেরকে এক টিচার এটা বলছিল, কী জন্য বলছিল জানি না, যে তোমরা শুনলে অবাক হবা, আমি যখন ডিগ্রিতে পড়ি সেই কালের কথা, তখন আমি বিয়ে করছি এবং বিয়ে করার পর পরীক্ষায় আমি স্ট্যান্ড করছি। ওনার পরীক্ষাটা ভালো হয়েছে বিয়ে করার পরে, কিন্তু এটা এমন নয় যে সবার বিয়ে করলে সবার পরীক্ষা ভালো হবে। অনেকে মনে করে যে বিয়ে করার পর আমার আয় রোজগারেই বরকত হয়েছে, সবার যে বরকত হবে এমন নয়, এটা সাবজেক্টিভ ব্যাপার। সুতরাং আমাদের দরকার আমাদের ইমোশনকে কন্ট্রোল করা, এবং বেলাল যেটা বলছে এটা আমরা সাপোর্ট করি, এবং অ্যাটেন্টিভলি পড়াশোনা করা। থ্যাংক ইউ। জি, প্রিয় উপস্থিতি, এর মাধ্যমে আমাদের যে প্রশ্নোত্তর পর্ব সেই প্রশ্নোত্তর পর্ব শেষ হলো। আমরা সম্মানিত প্যানেল মেম্বারদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, তারা তাদের ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিয়েছেন। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আমরা প্যানেল মেম্বারদের কাছ থেকে সংক্ষিপ্তভাবে কথা শুনবো, খুবই সংক্ষিপ্ত। তারা কনক্লুডিং রিমার্কস রাখবেন। এ পর্যায়ে অনুরোধ করছি ডক্টর বেলাল হোসেন স্যারকে কথা বলার জন্য। ধন্যবাদ। আসলে অনেক কথা হয়ে গেছে। বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ইয়ারে আসছো, আল্লাহ বাঁচাইলে আরও 5 বছর থাকবা। দোয়া করি সবাই সুস্থ সবলভাবে থাকো। আমার খুব মেয়েদেরকে নিয়ে খুব চিন্তা। আমার 3 মেয়ে, তো মেয়েরা খাওয়া দাওয়া করে না ঠিকমতো, তো নানান চিন্তা ওদের। তো বলছি যে খাওয়া দাওয়া ঠিকমতো করবা। ইউনিভার্সিটিতে আসছো, খাবারের বাসায় যে ভালো ভালো খাবার খেয়েছো, হয়তো এখানে খাবারের মান ভালো না, যা আছে খাইতে থাকবা আর কি। খাবারের ব্যাপারে খুব নাক উঁচা করার সুযোগ নাই। হলে যারা থাকবা তাদের জন্য তো অসুবিধা। মানে ডালের প্রথম যখন অ্যাসেম্বলি উঠলাম, ডালের যেই বলটা, ডাল দেখা যায় না, পানি মনে হইল সব। তো এরপরে তো খাইতে হয়েছে, তাই না? তা আমি সবাইকে বলবো 5টা বছর সুস্থ থাকার চেষ্টা করবা প্লিজ। সুস্থ থাকার জন্য পরিমিত খাইতে হবে, সুস্বাদু খাবার খাওয়ার চেষ্টা করতে হবে, এবং পরিবারের সবার সাথে, বিশেষ করে বাবা মার সাথে নিয়মিত কথা বলা, যোগাযোগ রাখা, এটা করবা। ধন্যবাদ। জি, এ পর্যায়ে কথা নিয়ে আসবেন ডক্টর জুবায়ের এহসান স্যার। আচ্ছা, আমি ক্যারিয়ার সংক্রান্ত আলোচনার বাইরে কিছু কথা বলি। আমি তোমাদের পিতা, শিক্ষক হিসেবে নয়। আমার ছেলে যেহেতু বড় ছেলে এবার তোমাদের সাথে আইবিএতে ভর্তি হয়েছে, সুতরাং আমি তোমাদের বয়সও তোমাদের পিতার সমান। সুতরাং সেই লাইনে আমি কথাগুলি বলবো। যে প্রথম বেলাল যেটা বলছে এটা গুরুত্বপূর্ণ, নিজের স্বাস্থ্যের প্রতি দৃষ্টি রাখা। এবং আমরা এই বয়সে এসে উপলব্ধি করি একজন সন্তানকে নিয়ন্ত্রণ করা, প্রতিপালন করা একটা রাষ্ট্র চালানোর মতো কঠিন কাজ, যেটা আমরা বুঝি। তো তোমাদের প্রতি উপদেশ থাকবে, তোমরা মোবাইল ফোন যেটা আছে এটার ব্যবহার নিয়ন্ত্রণ করবা। এটা খুব বেশি গুরুত্বপূর্ণ। আমাদের যে অধৈর্য, অস্থিরতা, এই সব কিছুর জন্য মোবাইল ফোন দায়ী। একাডেমিক যে পড়াশোনা, যেটা আমি বারবার বলছি, তোমার একাডেমিক পড়াশোনা
সেটির প্রতি গুরুত্ব দিবা, নীতি নৈতিকতার বিষয় রয়েছে। আর আমাদের শিক্ষার্থীরা যারা ফার্স্ট ইয়ারে এসেছে তারা তাদের জীবনের একটা বড় সময় 15 বছর, 16, 17, 18 বছর গ্রামে কাটিয়ে এসেছে, পরিবারে কাটিয়ে এসেছে। তাদের পিতামাতা, আত্মীয় স্বজন, পরিবেশ, তাদের গোষ্ঠী, তাদের মধ্যে এক ধরনের নৈতিকতা, মূল্যবোধ ছিল। ঢাকা শহরে এসে যেন তোমাদের সেই নৈতিকতা, সেই মূল্যবোধগুলো হারিয়ে নেওয়া যায়। তোমাদের শেখরের স্মরণ সবসময় যেন তোমাদের থাকে, তোমাদের চলাফেরা, তোমাদের আচার আচরণ, এই সব কিছুতে তোমাদের যে মাটি এবং শেকড়, সেটির জন্য ঘ্রাণ পাওয়া যায়, সেটির জন্য একটা চিহ্ন এবং প্রভাব থাকে, সেটি যেন তোমরা হারিয়ে না ফেলো এবং ভুলে না যাও। এই উপদেশ তোমাদের প্রতি আমার থাকবে। ধন্যবাদ। পর্যায়ে কথা নিয়ে আসছেন শিশির মনির ভাই। আমি তোমাদেরকে একটা উপদেশ দিতে চাই, এটা কখনো মিথ্যার পক্ষে আর্গুমেন্ট করবা না, কখনো মিথ্যা স্টেটমেন্টের পক্ষে আর্গুমেন্ট করবা না। সব সময় পরিস্থিতি যত অডই হোক না কেন, সত্যের পক্ষে দাঁড়ানোর মতো মেন্টাল স্ট্রেংথ অর্জন করো। মানুষ যখন কম্প্রোমাইজ হয়ে যায়, মানুষ যখন সত্য কথাটা মাথা উঁচু করে বলতে না পারে, তখন মানুষ নিজেই তার নিজের কাছে হেরে যায়। এবং এইটা যদি একবার ঘটে জীবনে, সে আর কোনোদিন শক্তিশালীভাবে দাঁড়াতে পারে না। তো আমি তোমাদেরকে একটা রিকোয়েস্ট করব, ধরে নাও আমি তোমার একজন সিনিয়র ব্রাদার। মাই হাম্বল রিকোয়েস্ট টু মাই ডিয়ার ইয়াঙ্গার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, যে জিনিস তোমার কাছে সত্য মনে হবে না, এই জিনিসের পক্ষে ইনিয়ে বিনিয়ে আর্গুমেন্ট করবা না। যে জিনিস তোমার কাছে সত্য মনে হবে, ইউ ফাউন্ড ইট ট্রুথ, ট্রুথ ইজ দি বেস্ট ডিফেন্স। সারা দুনিয়াতে সত্যের চাইতে উত্তম ডিফেন্স আর কিছু নাই। আপাত অর্থে অড মনে হলেও, আপাত অর্থে সত্য অড মনে হতে পারে সত্য বললে পরে আমি একটু আন্ডারমাইন হব, কিংবা আমার সম্পর্কে মানুষের ধারণা খারাপ হবে। ডো নট লুক ইন টু দ্যাট অ্যাপ্রোচ, যে সত্য বলা থেকে যেন আপাত অর্থে বাঁচার জন্য সত্য বলা থেকে কখনোই বিরত হবা না। আই এক্সপেক্ট তোমাদের মধ্যে এই অ্যাটিটিউডটা যদি বিল্ড আপ হয়, তাহলে টুগেদার উই ক্যান বিল্ড আপ দ্য নেশন ইন এ ডিফারেন্ট ডাইমেনশন। থ্যাংক ইউ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা কর্তৃক বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্রছাত্রী ভাই বোনদের নবীনবরণ অনুষ্ঠান। পুরো সময়টাই বলা যায় যে স্যার এবং ভাইদের বক্তব্য শুনতেছিলাম। আমরা যখন ফার্স্ট ইয়ারে বিশ্ববিদ্যালয়ে এসেছিলাম, আমার আপু এই বিশ্ববিদ্যালয়ে পড়তো, বিশ্ববিদ্যালয়ে অনেক গল্প শুনতাম আপুর কাছ থেকে। তো একটা সময় আমিও বিশ্ববিদ্যালয়ে এসে প্রথম বর্ষে ভর্তি হয়েছিলাম। আমরা যখন প্রথম বর্ষে ছিলাম, তখন আমরা প্রথম দিনে যখন বিশ্ববিদ্যালয়ে হলে উঠেছি, হলে ওঠার পরে আমরা একটা এমন এক বিশ্ববিদ্যালয় পেয়েছিলাম যে ওই দিনই গেস্ট রুম, গণরুম ছিল ওই সময়টাতে, এবং আমাদেরকে নানা রকম নানাভাবে আর কি মানসিক টর্চার যেটাকে বলে, এটা বিশ্ববিদ্যালয়ে তখন কমন একটা ব্যাপার ছিল। তো আমাদেরকে মানসিক নির্যাতন করার পরে আমাদের হল থেকে বের করে দেওয়া হয়েছে রাত 12টার দিকে মনে হয়। বের করে দিয়ে বলা হয়েছে যে আজকে আর তোরা কেউ হলে ঢুকতে পারবি না, সারা রাত ক্যাম্পাসে ঘুরে বেড়াবি বিভিন্ন জায়গায়। আমরা যখন বের হইলাম, বের হওয়ার পরে অনেক জায়গায় ঘোরার পরে শহীদ মিনারে মনে পড়ে, শহীদ মিনারে গিয়ে যখন সবাই মিলে একসাথে বসলাম, এফরমান হলে ছিল আমার। তো বসার পরে ওইখানে সবাই খুব গালিগালাজ করতেছিল তৎকালীন ছাত্রলীগকে, যে আমরা এত কষ্ট করে বিশ্ববিদ্যালয়ে আসছি, একটা সিটের জন্য আমাদেরকে এরকম করবে, অনেকে গালিগালাজ করতেছিল। এরপরে কয়েক বছর পরে আমার দেখা সুযোগ হলো। এর মধ্যে আমার এক বন্ধু ছিল, যেহেতু একসাথে সবাই থাকতাম। তো একটা সময়ে আমরা যখন 4th ইয়ারে, তখন দেখলাম যে টিএসসিতে একটা ছেলেকে আর একটা ছেলে নির্যাতন করছে। এর মধ্যে আমার ওই বন্ধুটাও আছে, যে ওই
কি বলে এটা শহীদ মিনারে গিয়ে ছাত্রলীগকে গালিগালাজ করতেছিল, সে বিশ্ববিদ্যালয়ে আরেকজন সাংবাদিককে নির্যাতন করছে। আমাদের কাছে এরকম একটা বিশ্ববিদ্যালয় ছিল স্বপ্নের ব্যাপার, যে বিশ্ববিদ্যালয়ে গেস্ট রুম থাকবে না, গণরুম থাকবে না, শিক্ষার্থীরা যার যার মতো করে যতক্ষণ ইচ্ছা পড়াশোনা করতে পারবে, তাদের মতো করে নিজেদেরকে গড়ে তুলতে পারবে। এখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আসবে, ছাত্ররা আসবে, সাবেক ভাইরা আসবে, তারা তাদেরকে উপদেশ দিবে সুন্দর সুন্দর। এইগুলো ছিল আমাদের কাছে স্বপ্নের মতো। আমার মনে পড়ে যে আসলে আমাদের সবার ঐক্যবদ্ধ যে শক্তি, এটা আসলে অনেক পাওয়ারফুল। আমাদের ওই সময় নির্যাতন ছিল একটা কমন ব্যাপার, প্রতিটা হলেই নির্যাতন চলতো। আমরা যখন 4th ইয়ারে, তখন শুধুমাত্র আমার ক্লাসে, আমি যে বর্ষে ছিলাম, আমার ক্লাসে প্রায় 12 জন হল থেকে বিভিন্ন সময় নির্যাতিত হয়ে হল থেকে তাদেরকে বের হইতে হয়েছে। শুধুমাত্র আমার ক্লাসে 12 জন, বিভিন্ন কারণে তাদেরকে নির্যাতন করা হয়েছে, হল থেকে বের করা হয়েছে। আমাদের এক বন্ধু ছিল, তো হঠাৎ করে সে কোনো একটা হলে, SM হল মনে পড়ে যতটুকু, তাকে সারা রাত নির্যাতন করা হলো। নির্যাতন করার পরে পুলিশ তাকে নিয়ে গেছে আর কি হাসপাতালে। তখন তার হাত পা ভেঙে দেওয়া হয়েছে। তো এই মুহূর্তে সে হঠাৎ করে কোন একজন পুলিশের নাম্বার নিয়ে আমার এক বান্ধবীর হাজব্যান্ড, সে আবার সাংবাদিক ছিল, তাকে ফোন করছে। পরে আমাদের ক্লাসের যারা ছিল, তখন ক্লাসে আমরা ওই সময় যারা ছিল সবাই তখন চলে গিয়েছে হাসপাতালে, পুরো ক্লাসেই চলে গিয়েছে। আমার ওই বন্ধুটা একটু সবার সাথে খুব ভালোভাবে মিশতো, যার ফলে সবাই চলে গিয়েছে। চলে যাওয়ার পরে পুলিশ তাকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে, তাকে জেলে যাইতে হয় না। আমাদের নির্যাতন তো সবসময় ছিল ক্যাম্পাসগুলোতে বিভিন্ন কারণে, কিন্তু আমরা কখনোই ইউনাইটেড হয়ে শক্তিশালীভাবে আমরা প্রতিরোধ গড়ে তুলতে পারি নাই। এর জন্য আমাদেরকে জীবন দিতে হয়েছে, শহীদ আবরার ফাহাদকে জীবন দিতে হয়েছে। এরপরে আমাদের নির্যাতনগুলো আস্তে আস্তে বন্ধ হওয়া শুরু হয়েছে। অ্যাজ এ সংগঠন ইসলামী ছাত্র শিবিরের চাওয়াটা হলো যে আমাদের যারা, আমরা সবসময় প্রত্যাশা করতাম বিশ্ববিদ্যালয়ে যখন ছিলাম, ফার্স্ট ইয়ারের ছেলেদের অথবা ফার্স্ট ইয়ারে যারা আমাদের আসতো, তাদের একটা কঠিন পরিস্থিতির মধ্যে তাদেরকে যেতে হতো। এই সময়টাতে আমরা যার সাথে কথা বলতাম একটু শোনার চেষ্টা করতাম, নানাভাবে তাকে উপদেশ দেওয়ার চেষ্টা করতাম, ভালো কিছু করা যায় কিনা, তার জন্য ভালো কিছু আমরা নিয়ে আসতে পারি কিনা। কিন্তু তোমরা জানো যে আমাদেরকে এই সুযোগগুলো দেওয়া হয় না অনেক সময়। আমি জানি না আজকের প্রোগ্রামে তোমরা কোনো কিছু পেয়েছো কিনা, হয়তো বা অনেকে পেয়েছো, অনেকের মনে হতে পারে যে আসলে এটা থেকে তেমন কিছুই পাই নাই। কিন্তু আমাদের কাছে মনে হয়েছে যে আসলে তোমাদের কিছু দেয়া যায় কিনা, এই জায়গাটা থেকে মূলত এ ধরনের আয়োজনগুলো। মানুষের জীবনের অভিজ্ঞতা আসলে খুবই গুরুত্বপূর্ণ। আমি যখন বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে এসেছিলাম, আমাদের তখন সেকেন্ড টাইম একটা ব্যাপার ছিল যে সেকেন্ড টাইমেও বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া যাইতো। তো আমাদের সাথে আমাদের আরেক বন্ধু ছিল যে সেকেন্ড টাইম ছিল। আমি দেখতাম যে আমরা যখন ফার্স্ট ইয়ারে যে চিন্তা করতাম, সে ক্যাম্পাসে সেকেন্ড ইয়ার হওয়ার কারণে সে ওই চিন্তা সে আগে ভাগে ধরতো। ও 1 বছর আগে যা বলতো, 1 বছর পরে আমাদের অনুভূতিটা ঠিক সেরকমই হইতো। এই জন্য আসলে মানুষের অভিজ্ঞতাটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে যারা এখানে এসেছেন তারা তাদের জীবন থেকে কথা বলার চেষ্টা করেছেন, অথবা আমরা যারা এখানে এসে দাঁড়িয়েছি, আমরা তোমাদের বড় ভাই হিসাবে আসলে আমাদের কথাগুলো বলার সুযোগটা পেয়েছি। তো এই জায়গা থেকে আমি তোমাদেরকে বলবো যে আমাদের স্বল্প পরিসরে আয়োজন হয়তো আমরা এই কাজগুলো সবসময় করতাম, যে শিক্ষার্থী যাদেরকে পাই, যাদের সাথে আমাদের এক্সেস আছে, যাদের সাথে আমাদের বসার সুযোগ আছে, যখন আমাদের এই সুযোগটা আসছে যে তোমাদের সবাইকে নিয়ে একসাথে বসার, এই সুযোগটা আমরা কাজে লাগানোর চেষ্টা করছি। আমরা এটা বিশ্বাস করি যে একটা যদি সমৃদ্ধ বাংলাদেশ চায়, বাংলাদেশের সবচেয়ে বড় সম্ভাবনা হচ্ছে বাংলাদেশের তরুণরা। বাংলাদেশের যে তরুণ সমাজ আছে, বাংলাদেশের তরুণ তরুণীরা, এরাই হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় সম্ভাবনার জায়গা। কেন যেন আমরা দেখি যে আমাদের তরুণদেরকে খুব সুন্দরভাবে গড়ে ওঠার যে একটা পরিবেশ করে দেয়া দরকার, এটার আসলে সবসময় ঘাটতি আমরা দেখতে পেয়েছি। ওই যে শুরুতে বলতেছিলাম যে আমরা সুন্দর একটা ক্যাম্পাসের স্বপ্ন দেখতাম, যে ক্যাম্পাসে গেস্ট রুম গণরুম থাকবে না, যে ক্যাম্পাসে কেউ নির্যাতনের শিকার হবে না। এটা ছিল আমাদের জন্য একটা স্বপ্নের মতো। আমরা আসলে
দেখলাম যে এই স্বপ্নটা বাস্তবায়ন হয়ে গিয়েছে। আমরা এরকম একটা ক্যাম্পাসে আমরা দেখতে পাচ্ছি, এখানে গেস্ট রুম নাই, নির্যাতন নাই, অন্যান্য বিষয়গুলো নাই। আমরা যখন বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে আসছিলাম তখন আমাদের সিনিয়র ভাইরা বলতো, যদি তুমি 1 ঘন্টা পড়াশোনা করতে পারো, প্রতিদিন যদি 1 ঘন্টা পড়াশোনা করতে পারো, তাহলেই তুমি অনেক ভালো কিছু করবা। আমার মনে হইতো আর কি, ওই সময় আমরা বলছিলাম যে মাত্র 1 ঘন্টা, আমি তো 12-13 ঘন্টা করে অ্যাডমিশনের সময় পড়াশোনা করে বিশ্ববিদ্যালয়ে আসছি, আমি কেন পারবো না এটা। বিশ্ববিদ্যালয়ে দেখছিলাম যে আসলে সেই পরিবেশটা নাই, গেস্ট রুম, গণরুম, এই সব করতে করতে মানে প্রোগ্রাম, মিটিং, মিছিল করতে করতে সব কিছু শেষ হয়ে যাইতো, অনেকে আর পারতো না। তো যাই হোক, এই জায়গাটা থেকে আমরা বের হয়ে এসেছি। তো তোমরা আসলে একটা ক্যাম্পাসে আসছো, আমি তোমাদেরকে এজন্য বলবো যে ঢাকা বিশ্ববিদ্যালয় খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। তোমরা যে ক্যাম্পাসে আসছো, তোমরা একরকম ক্যাম্পাসে এসেছো। তোমরা যখন এই ক্যাম্পাসকে রেখে যাবা, আমি প্রত্যাশা করি যে তোমরা 4 বছর, 5 বছর অথবা 6 বছর পরে ক্যাম্পাস থেকে বিদায় নেবা, তোমরা একটা নতুন ক্যাম্পাস রেখে যাবা, যে ক্যাম্পাসে শিক্ষার্থীদের তার ক্যাপাসিটি যতটুকু আছে ম্যাক্সিমাম ইউটিলাইজেশন যাতে তারা করতে পারে, এই সুযোগটা যাতে তারা পায়। এ বিশ্ববিদ্যালয়ে মেধার যাতে চর্চা হয়, এ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হইতে গেলেই যাতে এরকম না হয় কোনো একটা রাজনৈতিক দলেরই শিক্ষক হবে, তারাই বড় বড় জায়গায় যাবে, এইটা যাতে না হয়, এরকম একটা ক্যাম্পাস তোমরা রেখে যাবা। এই যে তোমরা গেস্ট রুম, গণরুম বিহীন একটা ক্যাম্পাস পেয়েছো, নির্যাতন বিহীন একটা ক্যাম্পাস পেয়েছো, তোমরা এরকম একটি ক্যাম্পাসে রেখে যাবা। আমরা এখন গ্লোবাল ওয়ার্ল্ডে বসবাস করছি, তোমার প্রতিদ্বন্দ্বী তোমার পাশের জন না, তোমার ক্লাসের বন্ধু, তোমরা চাইলেই তোমরা 4-5 জন 4 পাইতে পারো, রেজাল্ট হইতে পারে তোমাদের, সে তোমার প্রতিদ্বন্দ্বী না। তোমার প্রতিদ্বন্দ্বিতার জায়গা আরও অনেক অনেক বড়, পুরো পৃথিবীর সাথে তুমি লড়াই করতেছো, প্রতিদ্বন্দ্বিতা করতেছো, এইভাবে তুমি তোমার নিজেকে গড়ে তুলবা। তো এইখানে একটা জায়গা খুবই গুরুত্বপূর্ণ যে আমরা যখন বিশ্ববিদ্যালয়ে এসেছি, যে আমরা ডাইভার্সিটির মধ্যে এসেছি এবং হচ্ছে এই ডাইভার্সিটিকে আমরা অ্যাকসেপ্ট করতে পারতেছি কিনা। এখানে নানা ধরনের লোকজন থাকে, নানা মতের মানুষজন থাকে, নানা জায়গা থেকে আসা মানুষজন থাকে, সবাইকে অ্যাকসেপ্ট করাটা খুব বেশি জরুরি। আমাদের অনেক বেশি ডাইভার্সিফাইড নলেজ সম্পর্কে জানতে হয়, কিন্তু আমাদের যে ইন্ডিজিনাস অথবা আমাদের যে নিজস্ব যে কালচার আছে, এই কালচারটাকে ধরে রাখতে হয়। আমাদের কালচার এরকম না যে ইউরোপ আমেরিকার মতো, ওইরকম কালচার আসলে আমাদের না। তারা ব্যক্তি স্বাধীনতার কথা বলে তারা ব্যক্তিকে পরিবার থেকে আলাদা করে ফেলতেছে, ব্যক্তিকে সমাজ থেকে আলাদা করে ফেলতেছে, কিন্তু আমাদের সোসাইটিতে আসলে এরকম না। আমাদের নর্মস এবং ভ্যালুস আছে, যে নর্মস এবং ভ্যালুস আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, যেটা আমাদের বন্ডিংটাকে আরও বেশি স্ট্রং করে। আজকে তোমরা দেখবা যে ইউরোপ আমেরিকার লোকজন আফসোস করতেছে নানা জায়গায়, তারা পুরো পৃথিবীব্যাপী লড়াই সংগ্রাম লাগায় রাখছে। আজকে আমরা এখানে অনেক এক্সাম্পল শুনলাম, বড় বড় বিশ্ববিদ্যালয়ের গল্প শুনলাম, এই বিশ্ববিদ্যালয়গুলোই কি করছে, ওইখানে গবেষণা হয় কিভাবে আফ্রিকার দরিদ্রকে আরও বেশি বাড়ানো যায়, ওই দেশগুলোকে কিভাবে যুদ্ধের আরও বেশি যুদ্ধক্ষেত্র বানানো যায়, সিরিয়ায় যুদ্ধটা আরও কিভাবে দীর্ঘায়িত করা যাইতো, এই চেষ্টাগুলোই তারা করত। ওইখানে আয়ারে পড়াশোনা হয় যে কিভাবে আরও অস্ত্র বেশি বানানো যায় এবং আরও অস্ত্র বেশি বিক্রি করা যায়, পৃথিবীকে কিভাবে গণ্ডগোল লাগায় রাখা যায়। কিন্তু আমরা বলবো যে আমরা একটা নতুন বিশ্ব আমরা বিনির্মাণ করব ইনশাল্লাহ। এই বিশ্ব বিনির্মাণের জন্য বাংলাদেশের এই তরুণদের গুরুত্ব খুবই অপরিসীম। তো এই জন্য আশা করছি যে তোমরা সেভাবে নিজেদেরকে প্রস্তুত করবা, তোমরা গড়ে উঠবা। আগামীর বাংলাদেশ, আগামীর পৃথিবী আমরা তোমাদেরকে নিয়ে নেতৃত্ব দেব ইনশাল্লাহ। চেতনার জায়গাটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা দেখলা যে জুলাই আন্দোলন হয়ে গেল, একটা ছোট্ট বালকের যে চেতনা, শহীদ আনাসের যে চেতনা, আমি খুবই অবাক হই। এই চেতনা যদি আমাদের নেতৃবৃন্দের থাকতো তাহলে বাংলাদেশটা অন্যরকম বাংলাদেশ হয়ে যেত। তোমরা দেখবা যে শহীদ আনাস তার মাকে চিঠি লিখতেছিল, চিঠিটা খুব জনপ্রিয় হয়েছে বিভিন্ন জায়গায়। তো এই জায়গায় তো তোমরা দেখবা যে শহীদ আনাস তার মাকে লিখতেছিল যে মা আমি চলে যাচ্ছি, ঠিক আছে, আমি আর ঘরে বসে থাকতে পারলাম না, আমার ভাই আমার বোনরা সবাই মানে জীবন দিয়ে দিচ্ছে, রাস্তায় নামতেছে, আমাদের অধিকারের জন্য তারা লড়াই করতেছে, আমি ঘরে বসে থাকতে পারতেছি না। তো এই চেতনা যদি আমরা সবাই লালন করতে পারি, আমরা যদি সামনের দিকে আগায় যেতে পারি,
আমি প্রত্যাশা করি যে আমরা এক নতুন বাংলাদেশ পাবো ইনশাল্লাহ। সে নতুন বাংলাদেশ তোমাদের সবাইকে নিয়ে আমরা সবাই মিলে নতুন বাংলাদেশ করব, সে প্রত্যাশা রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।